রহস্য ও চ্যালেঞ্জ দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। তার মানে তুই বলতে চাচ্ছিস এই রাক্ষস বুড়ো এখন ভালো হয়ে গেছে, যে একদিন আমাদের দুজনকে জানে মারতে চেয়েছিল? হিন্দার কথা শুনে নাইল বলল, আমরা পরিবর্তনশীল। সে আগে ওই কালো পাহাড়ে বন্দি ছিল, তাই উগ্র ছিল। আমি তাকে মুক্ত করে এখানে নিয়ে এসেছি। তার মাঝে এখন কোনো খারাপই নেই। হিন্দা বুড়োর দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিচ্ছিল না কেন? বুড়ো বলল, কারণ মাইয়া মানুষ দুইনার ভেজেল্লা, আমি মায়া মানুষ পছন্দ করি না। হিন্দা রেখে বলল, শালাদের পা চলে গেছে কবরে, দম আটকে আছে জিব্বার আগায়, এর নাকি মেয়ে মানুষ পছন্দ না। এমন মারবো যে মরার পরও মাঝে মাঝে ফিরে আসবেন আমার কাছে মাফ চাওয়ার জন্য। বুড়ো ভ্রুকুচকে বলল, কিরে নইল্লা, তোর সামনে আমাকে অপমান করছে আর তুই চুপচাপ শুনছিস, কিছু বলছিস না কেন? নাইল বলল, বেডি মানুষের ঝগড়ে আমি নাই, আপনারা চালিয়ে যান, বুট ভাজা হলে মজা লাগতো। বুড়ো বলল, বেডি মানুষ মানে? আমাকে তুই বেডি বললি? নাইল বলল, ওই হিসাবে না, বুড়ো মানুষ আর বেডি মানুষ একই, এরা বুঝে কম চিল্লায় বেশি, হাগে কম পাদে বেশি। হিন্দা একটা ছোট্ট পাথর উঠিয়ে মারল নাইলকে। উল্টাপাল্টা কথা না বলে কাজের কথা বল। এই বুড়োর সাথে তোর কি কাজ? কেন এসেছিল এখানে? নাইল বলল, আরে হ্যাঁ, তোদের ঝগড়াতে ভুলেই গিয়েছিলাম আসল কথা। দাদু ঘটনা অনেক দূর গড়িয়েছে। আমি ফামিলার বাসায় প্রবেশ করার অনুমতি পেয়ে গেছি। এখন থেকে সেখানে থাকবো, তবু রিস্ক নিতে চাচ্ছি না। ফামিলার শরীর আমার নিয়ন্ত্রণ আনার জন্য সঠিক সময় এবং সঠিক নিয়মটা বলে দিন। এবার ব্যর্থ হলে সব ভেস্তে যাবে। পরদিন সকালে ইমতিয়াজ খান তার অফিসে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ বাইরে হট্টগোল শুনে ইমতিয়াজ খান ল্যাপটপটা ক্লোজ করে চশমাটা টেবিলে রেখে বাইরে গেল। দেখা গেল অফিসের কর্মচারীরা ম্যানেজারের সাথে কিছু একটা নিয়ে তর্ক করছে। ইমতিয়াজ খান কিছু না বলে চুপচাপ একটা চেয়ারে বসে এসব দেখতে লাগলো, গালে হাত দিয়ে। এখনো কেউ দেখেনি ইমতিয়াজ খান পেছনে এসে বসেছে। হঠাৎ এক বৃদ্ধ কর্মচারীর চোখে পড়ল। সে একটু ঘাবড়ে গিয়ে চিৎকার করে সবাইকে বলল, এই থামো তোমরা, স্যার সব দেখছেন। এই শুনে সবাই পেছনে তাকিয়ে ইমতিয়াজ খানকে দেখে থতমত খেয়ে একদম চুপ হয়ে গেল। সামনে হাত বেঁধে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইমতিয়াজ খান একটু গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কে হচ্ছে এখানে? ম্যানেজার তাড়াহুড়া করে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, স্যার আপনি 2 টাকার কর্মচারীদের পাল্লায় পড়বেন না, এদেরকে আমি দেখে নেব, আপনি যান স্যার। ইমতিয়াজ খান রেগে নিজের হাতের মুষ্টি বন্ধ করে ফেলল শক্ত করে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে একজন কর্মচারীকে ডাক দিল, তুমি এদিকে এসো, আমাকে সব কিছু এক্সপ্লেন করো। ম্যানেজার আবার উঠে বলল, স্যার আপনি এদের কথা কি শুনবেন? আমি বলছি এরা কি করে? কামের নামে ঠন ঠন, তারপর মাসে 1 তারিখ হওয়ার আগে বেতনের জন্য চিল্লাফেলা শুরু করে দেয়, এসব ফকিন্নি। কথা শেষ না করতেই ইমতিয়াজ খান কষে এক চড় মেরে দিল ম্যানেজারের গালে। পুরো অফিস নিস্তব্ধ, সবাই অবাক হয়ে এক উপরের দিকে তাকাচ্ছে। ম্যানেজার হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ইমতিয়াজ খান ওই কর্মচারীকে বলল, তুমি বলো। কর্মচারী একটু ভয়ে ভয়ে এগিয়ে এসে ইমতিয়াজ খানের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আপনি হয়তো আমাদের কাউকে চেনেন না, চিনলেও নাম জানেন না। আমরা আপনার জুট মিলের নগণ্য কর্মচারী, খুব সামান্য বেতনে চাকরি করে পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করি। আমাদের গরিবদের জন্য অসুস্থ হওয়া মানা স্যার। যে মাসে আমরা অসুস্থ হই সেই মাসে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে টাকা বাঁচিয়ে ওষুধ কিনতে হয়। বউ বাচ্চাকে নতুন জামা কাপড় কিনে দেওয়া হয় না বছরে একবার। বউটা আমার সামনে ছেঁড়া কাপড় পরে বছর কাটিয়ে দেয়, তবুও মুখ ফুটে কিছু বলে না। সে জানে আমার সামর্থ্য নেই, তাই তাকে নতুন কাপড় কিনে দেওয়ার। বাচ্চাকে 2 বেলা ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারি না। 2 দিন আগে বাচ্চাটার জন্মদিন ছিল স্যার। খুব করে বলেছিলাম একটা কেক নিয়ে যেতে, আমিও কথা দিয়েছিলাম। সে কি খুশি শুনে বাবা কেক নিয়ে আসবে। সারাদিন কিছু না খাইনি, রাতে বাবা কেক নিয়ে আসলে তারপর খাবে বলে, কিন্তু আমার একটা কেকের দাম দিয়ে আমাদের ঘরে 3 দিন বাজার হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে এই ম্যানেজারকে অনুরোধ করেছিলাম আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে, পরে বেতন থেকে কেটে নিয়েন। আমি তার পা পর্যন্ত ধরেছি, তবে সে দেয়নি স্যার। আমি লজ্জা আর কষ্ট সেদিন বাড়ি ফিরিনি, রাস্তায় ঘুমিয়েছিলাম। বাচ্চাটাকে এই মুখ কিভাবে দেখাবো ভাবতেই তখন কান্না আসছিল। সকালে বাড়ি গিয়ে দেখি আমার বাচ্চাটা রাতে কেকের জন্য অপেক্ষা করতে করতে না খেয়েই ঘুমিয়ে গেছে স্যার। সেদিন থেকে বাচ্চাটার চোখে চোখ মেলাতে পারি না। এটুকু বলেই ওই কর্মচারী ফুপিয়ে কান্না করে উঠল। ইমতিয়াজ খানের চোখ জোড়াও ভিজে গেল। ওই কর্মচারী আবারও বলল, স্যার এটা শুধু আমার গল্প না,
এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের গল্প। আমরা দিনরাত পরিশ্রম করে আমাদের ন্যায্য পারিশ্রমিক পাই না। কাজে আসতে সামান্য 2 মিনিট দেরি হলে ম্যানেজার 10 টাকা করে বেতন কেটে নেয়। কর্মক্ষেত্রে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য যে তার সাথে যাবে তার বেতনও কাটা হয়। আজ মাসের 6 তারিখ, অথচ আমাদের বেতন এখনও দেয়া হয়নি। জিজ্ঞাসা করলে নানান বাহানা করে এড়িয়ে যায় ম্যানেজার। তাই আজ বাধ্য হয়ে অফিসে এসেছিলাম আপনার সাথে কথা বলতে, কিন্তু ম্যানেজার এখানে আমাদেরকে দেখে প্রচণ্ড কেঁপে যায় আর তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ইমতিয়াজ খানের চোখ রাগে লাল, রক্ত লাল হয়ে গেল। ম্যানেজার ভয়ে কাঁপতে কাঁপতে তখনও বলছে, স্যার এদের কথা বিশ্বাস করবেন না, সব মিথ্যা কথা। ইমতিয়াজ খান চেয়ার থেকে উঠে পেছন দিকে লাঠি মেরে চেয়ারটা ছুঁড়ে ফেলে দিল এবং ম্যানেজারের কলারটা ধরে টানতে টানতে অফিসের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তো জীবন আজ থেকে জাহান্নাম বানিয়ে ফেলবো আমি। তোর বাড়ি, জায়গা জমি, গাড়ি সব যা আছে সব কিছু আমি দখল করে নিলাম। যাদের জন্য আমি আজকের ইমতিয়াজ খান, তুই তাদেরকে এতটা নির্যাতন করেছিস। চাইলে তোকে আমি এখনও টুকরো টুকরো করে ফেলতে পারি। কেউ তোকে বাঁচাতে আসবে না, কোনো পুলিশ আমাকে গ্রেফতার করবে না, কোন আদালতের হিম্মত নেই ইমতিয়াজ খানের বিচার করার। কিন্তু তোকে এত সহজে মৃত্যু আমি দেব না। তোকে বুঝাবো এই গরিব মানুষগুলো কতটা কষ্ট করে জীবনযাপন করে। ম্যানেজার কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ইমতিয়াজ খানের পা ধরে মাফ চাইতে লাগলো। ইমতিয়াজ খান তাকে লাথি মেরে দিয়ে বলল, ম্যানেজার অসহায় হয়ে সব কর্মচারীদের পা ধরে মাফ চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না। সিকিউরিটি গার্ড এসে ম্যানেজারকে টানতে টানতে বাইরে নিয়ে ফেলে দিল। ইমতিয়াজ খান এবার শান্ত হয়ে ওই কর্মচারীর কাছে গিয়ে বলল, আমিও সমান অপরাধী। আমার উচিত ছিল আমার কর্মচারীদের খোঁজ খবর নেওয়া, যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করত, কিন্তু আমি তা করিনি। আপনারা কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবেন না দয়া করে। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ইমতিয়াজ খানের উদাহরণ আচরণে সবাই হতবাক হয়ে গেল। কেউই জানতো না এত রাগী একটা মানুষের মনে এতটা উদারতা লুকিয়ে আছে। ইমতিয়াজ খান ওই কর্মচারীকে বলল, আমি তোমাদের জন্য নতুন ম্যানেজার নিয়োগ দেব, ইনশাল্লাহ এবার কোনো গাফিলতি হবে না। সব অনেক খুশি হলো। এটা শুনে কর্মচারীরা বিদায় জানিয়ে চলে যাচ্ছিল, তখন ইমতিয়াজ খান সবাইকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল, তোমাদের বেতন কয় টাকা? কর্মচারী এসে বলল, স্যার আমাদের বেতন ডিপার্টমেন্ট ভিত্তিতে দেওয়া হয়। সর্বোচ্চ বেতন 15,000 টাকা, সর্বনিম্ন 9,000 টাকা। ইমতিয়াজ খান ঘোষণা দিল, আজ থেকে যাদের বেতন 15,000 তাদেরটা বাড়িয়ে 25,000 করে দেওয়া হলো, আর যাদের বেতন 9,000 টাকা তাদেরটা বাড়িয়ে 16,000 করা হলো। এই কথা শুনে কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেল। চোখের পানিতে সবাই ইমতিয়াজ খানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো। সবাই আনন্দ নিয়ে চলে যাওয়ার পর হারুন সাহেব জিজ্ঞাসা করলো, স্যার এত টাকা করে বেতন দিলে ফ্যাক্টরিতে লসে পড়ার সম্ভাবনা আছে। ইমতিয়াজ খান বলল, হারুন সাহেব আপনি শুধু টাকার অঙ্কটাই দেখলেন, তাদের মুখের হাসিগুলো দেখলেন না? এই আনন্দিত মুখগুলো হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গরিবের মুখের হাসি, আর তার চেয়ে সুন্দর হলো যখন জানতে পারবেন এই হাসির পেছনে আপনারই অবদান আছে। হারুন সাহেব বলল, তা ঠিক স্যার, তাদের হাসি মাখা চেহারাগুলো দেখার মতো ছিল। স্যার আপনি সত্যি একজন ভালো মানুষ, অনেক ভালো মানুষ। ইমতিয়াজ খান চোখের পানি ছেড়ে হারুন সাহেবের কাঁধে হাত রেখে বলল, দয়া করে এই সাক্ষ্যটা সেদিন দিবেন যেদিন আল্লাহর কাছে আমি আটকে যাব হিসাবের দিনে। হারুন সাহেব বলল, আমি দিব স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি, শুধু মাঝে মাঝে আপনার রাগকে ভয় পেয়ে যাই। আপনি রাগলে এমনিতেই আমার প্যান্ট ভেজা ভেজা লাগে। ইমতিয়াজ খান হেসে দিয়ে হারুন সাহেবের কাঁধে হাত চাপড়ে চলে গেল অফিস কক্ষে। দৃশ্য পরিবর্তন। ফামিলা ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হয়েছে বাসা থেকে। এখনও নায়েল আসেনি। ফামিলা হাতের ঘড়িটার দিকে তাকে একটু রাগী কণ্ঠে বলল, আজকে মিস্টারের প্রথম দিন, আর আজকে লেট, আজকে আসুক, খুব করে বকা দিয়ে দেব। একটু পরে নায়েল একটা ছোট সাইকেল চাইলে ফুল স্পিডে ছুটে এলো এবং দূর থেকে হাত নাড়িয়ে বলতে লাগলো, আমি এসে গেছি ম্যাম। বলতে বলতে রাস্তায় থাকা গর্ত খেয়াল না করেই সাইকেল নিয়ে উল্টে পড়ে গেল। ফামিলা কপাল চাপড়ে বলল, একদম বেখেয়াল বেটা। নায়েল এক লাফে উঠে জামা ঝাড়তে ঝাড়তে বলল, আমি ঠিক আছি ম্যাম। ম্যাম কোথায় গেলেন আপনি? আরে এখনই তো ছিল এখানে। পেছন থেকে ফামিলা এসে বলল, আমাদের বাড়িটা এদিকে মিস্টার, আর আমিও এদিকেই। সাইকেল থেকে পড়ে নায়েল উল্টো দিশায় ঘুরে গিয়েছিল। নায়েল তাড়াতাড়ি করে পেছনে তাকিয়ে ফামিলাকে দেখে ক্যাবলার মতো এসে বলল, সরি ম্যাম, একটু দেরি হয়ে গেল। ফামিলা ভুরু কুচকে বলল, একটু দেরি? আপনার আসার কথা ছিল কয়টায়? নায়েল বলল, 9টায় ম্যাম। ফামিলা বলল, তাহলে এখন কয়টা বাজে? নায়েল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9:75। ফামিলা রেগে বলল, 9:75 কীভাবে বাজে? আলতু ফালতু কথা যত সব। আর এই সাইকেল কোথায় পেলেন? এটা তো বাচ্চাদের সাইকেল। নায়েল বলল, হ্যাঁ এটা একটা বাচ্চার সাইকেল, দেখলাম পার্কে সাইকেল চালাচ্ছে, দুটো ললিপপ দিয়ে সাইকেলটা নিয়ে আসছি। বাচ্চা মানুষ হাত পা ভাঙতে পারে সাইকেল চালিয়ে, ললিপপ খেলে তো আর হাত পা ভাঙবে না। ভালো করেছি না ম্যাম? ফামিলা অসহায় হয়ে তাকিয়ে বলল, আমার মাথা খারাপ করে দিবে এই বান্দা। এই আপনি কাল্লা কী দিয়ে বানাইছে বলেন তো? নাইল মুখ ফুসকে বলে ফেলল, আগুন দিয়ে।
ফামিলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আগুন দিয়ে মানে? নাইল একটু অপ্রস্তুত হয়ে হাসতে হাসতে বলল, কি যে বলেন ম্যাম, আমাদের তো মাটি দিয়ে সৃষ্টি করেছে, তাহলে আবার জিগান কেন, কি দিয়ে বানাইছে? ফামিলা বলল, না, আমার মনে হয় আল্লাহ আপনাকে প্যাক মাটি দিয়ে বানাইছে, তাই আপনার কথাবার্তা পিছলা খেয়ে অন্যদিকে চলে যায়। নাইল হাসতে হাসতে বলল, সে যাই হোক, এখন চলেন, আপনার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে। ফামিলা বলল, একটা কাজ করলে কেমন হয়, আজ ক্লাস বাঙ্ক মেরে দিই, পুরোটা সময় ঘুরবো আজকে। নাইল বলল, বাহ, দিন দিন তো আপনার ভালোই উন্নতি হচ্ছে ম্যাম, কিন্তু কিভাবে বাঙ্ক মারবেন? আপনি ক্লাসে না গেলে প্রিন্সিপাল সোজা আপনার বাবাকে কল দিয়ে জানিয়ে দিবে আপনি জাননি। ফামিলা একটু মন খারাপ করে বলল, সেটাই তো সমস্যা, এমন একটা বাবার মেয়ে হয়েছে যাকে সবাই চিনে, দূর ভাল লাগে না কিছু। এই বলে ফামিলা হতাশ হয়ে হাঁটতে লাগলো। নাইল একটু ভেবে বলল, ম্যাম, আমার কাছে একটা আইডিয়া আছে। পরের দৃশ্যে দেখা যায় নাইল এবং ফামিলা একটা বেঞ্চে বসে আছে। নাইল প্রিন্সিপালকে কল দিয়েছে, ফামিলার ফোন দিয়ে রিং হচ্ছে। ফামিলা একটু ভয় পেয়ে বলল, কাজ হয়ে যাবে তো, তাই না? নাইল বলল, আরে হবে হবে, দৌড়াবে কাজ হয়ে, দেখবেন শুধু, আপনি শুধু দেখেন আমার ট্যালেন্ট। তখনই ফোন রিসিভ করে ওপাশ থেকে প্রিন্সিপাল বলল, কি ব্যাপার ফামিলা, তুমি আজ এখনো ভার্সিটি আসোনি কেন? নাইল একটু কাশি দিয়ে পুরোপুরি ইমতিয়াজ খানের আওয়াজে বলল, ফামিলা, না, আমি বলছি প্রিন্সিপাল সাহেব। আওয়াজ শুনে পাশে বসে থাকা ফামিলা অবাক হয়ে মুখে হাত দিয়ে ফিসফিস করে বলল, এটা আপনি কিভাবে করলেন? ও মাই আল্লাহ। ওপাশ থেকে প্রিন্সিপাল হাসি মুখে বলল, আরে মেয়র সাহেব যে, সরি, আমি ভেবেছিলাম ফামিলা মা। নাইল একই আওয়াজে বলল, ইটস ওকে স্যার, আজকে ফামিলা আসতে পারবে না ভার্সিটিতে, এই জন্য কল করেছি। প্রিন্সিপাল বলল, কেন? না মানে সব ঠিক আছে তো, ফামিলা কেমন আছে? নাইল একটু কনফিউজড হয়ে ফামিলাকে জিজ্ঞাসা করলো, এবার কি বলবো, আপনার কি হয়েছে জিজ্ঞাসা করছে। ফামিলা ইশারা একদম নেতিয়ে পড়ার অভিনয় করে বোঝালো অনেক অসুস্থ। নাইল বুঝলো উল্টোটা। নাইল প্রিন্সিপালকে বলল, হ্যাঁ, ফামিলা বসে বসে ঝিমানোর সময় পিঠ থেকে ভেঙে পড়ে গেছে। ফামিলা রেগে কপাল চাপড়ে ফিসফিস করে বলল, আরে গাধা, আমি অসুস্থ সেটা বুঝিয়েছি। প্রিন্সিপাল অপোস থেকে বলল, পিঠ থেকে ভেঙে পড়ে গেছে মানে ঠিক বুঝলাম না মেয়র সাহেব। তাহলে আবার সামনে বলল, না না, তা বলিনি স্যার, বলেছি ফামিলা অনেক অসুস্থ। প্রিন্সিপাল অস্থির জিজ্ঞাসা করলো, কি বলেন, কি হয়েছে ফামিলার? আমি সকল শিক্ষকদের নিয়ে দেখতে আসছি। এই শুনে ফামিলা থতমত খেয়ে ফিসফিসে বলল, মার্ডার হয়ে যাবে না, বলেন যে এটাও অসুস্থ না, হালকা জ্বর। নাইল পুরোটা না শুনে বলল, না না স্যার, আপনার আশা লাগবে না, ওই হালকা একটু ফুড পয়জনিং, মেয়েটাকে এতবার করে বলি বাইরের আজেবাজে জিনিস না খেতে, তবুও খাই, পেট খারাপ করে, ওই তো বদনানি আবার যাচ্ছে ওয়াশরুমে। ফামিলা, সাবধানে যেও আমা যান, পিছলা খেয়ে পড়ো না আবার। নাইলের কথা শুনে রাগে ফুসফুস করতে লাগলো। নাইল কোনো রকম প্রিন্সিপালকে ম্যানেজ করে হাসতে হাসতে বলল, আই এম জিনিয়াস না ম্যাম। এ বলে তাকাতে দেখলো ফামিলা চোখ বড় বড় করে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, তার সাপের মতো ফুসফুস করছে। নাইল হালকা একটু দূরে সরে গিয়ে বলল, আমি আবার কি করলাম? ফামিলা চিৎকার করে বলল, গাধা একটা, খচ্চর টিকটিকি গন্ডার শিবমানজি বান্দর কোথাকার, আপনাকে কি আমি বলেছি আমি পেট খারাপ? এত বেশি বুঝেন কেন? আবার বলে, সাবধানে যেও আম্মাজান। এই, আমি আপনার আম্মাজান হই? মন চাচ্ছে আপনাকে গুল্লি মারি একদম। নাইল বলল, কুল ম্যাম, কুল। ফামিলা উঠে দাঁড়িয়ে তেরে এসে বলল, আপনার কুলের গুষ্টি কিলাই আমি। নাইল উঠে দাঁড়িয়ে বলল, ফামিলা পেছনে পেছনে দৌড়াচ্ছে। নাইল বলছে, এই জন্যে কারো উপকার করতে নি, উপকারের গাছে ছাল থাকে না, মাইনসের হুদাই কয়েক। ফামিলা বলল, আপনার পিঠের ছাল আজকে আমি তুলব, যাতে আর কারোর উপকার করতে না পারেন, খুবিস বেটা। দৃশ্য পরিবর্তন। হিন্দা তার গোত্রের ফিরে এসেছে। সর্দারের তাঁবুতে প্রবেশ করে হিন্দা একপাশে বসে পড়ল চুপচাপ। হিন্দার মনটা অনেক খারাপ, চেহারা অদ্ভুত এক হতাশ আর না পাওয়ার ব্যথা জেগে উঠেছে। চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর সুঠাম দেহের অধিকারী একজন মধ্যবয়স্ক জিন প্রবেশ করল সেখানে। এটাই হিন্দার বাবা এবং হামজিনদের বর্তমান সর্দার। হিন্দাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কখন এলে? যাকে ফিরে আনতে গিয়েছিলে সে কোথায়? হিন্দা মাথা তুলে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে বলল, বাবা, আমি হেরে গিয়েছি। নাইল এখনও নিয়ারাকে চায়, তার পুরোটা জুড়েই নিয়ারা। আমাকে নিয়ে তার মনে কোনো অনুভূতি নেই। হিন্দার বাবা একটু রেগে বলল, এত বড় স্পর্ধা আমার মেয়েকে কষ্ট দেয়? তুমি কোনো চিন্তা করো না মা, আমি নিজে যাব এবং তাকে ঘাড় ধরে নিয়ে আসবো, তোমাকে সে বিয়ে করবে, আমি কথা দিলাম। হিন্দা বলল, তাতে ফায়দা কি বাবা? জোর করে তো ভালোবাসা পাওয়া মৃত্যুর সমান। ওই ভালোবাসা মৃত্যুর চেয়েও বেশি কষ্ট দেয়। ইমতিয়াজ খান একটা মিটিংয়ের জন্য শহরের বাইরে যাচ্ছে গাড়িতে করে। পাশে হারুন সাহেব বসে বসে ঝিমোচ্ছে এবং হালকা নাসিকা গর্জন করছে। এতে ইমতিয়াজ খানের একটু বিরক্ত লাগছে হারুন সাহেবকে খোঁচা কলম দিয়ে। হারুন সাহেব একটু চমকে উঠে নিজের চশমা ঠিক করে বলল, সরি স্যার। ইমতিয়াজ খান বলল, রাতে ঘুম হয় না নাকি হারুন সাহেব? মনে হচ্ছে বেশ পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমাকে বলুন কি হয়েছে।
হারুন সাহেব একগাল হেসে বলল, কই কিছু না তো স্যার, এই বয়সে একটু তো ঘুমের সমস্যা হবেই। ইমতিয়াজ খান বলল, সবসময় এই হাসিটা দিয়েই নিজের সব সমস্যা লুকিয়ে রাখেন আপনি। কতদিন হলো আমার আন্ডারে কাজ করছেন? হারুন সাহেব একটু হিসাব করে বলল, এই তো স্যার 10 বছর তো হবেই। ইমতিয়াজ খান বলল, এই 10 বছরে না আপনি আপনার ফ্যামিলির সাথে আমাকে মিট করিয়েছেন, না তাদেরকে কখনো আমাদের পার্টিতে ইনভাইট করেছেন। সত্যি করে বলেন তো এর কারণ কি? হারুন সাহেব বলল, তেমন কিছু না স্যার। ইমতিয়াজ খান একটু কড়া নজরে তাকাতেই হারুন সাহেব তোতলাতে লাগলো। ইমতিয়াজ খান বলল, আজকে সত্যিটা বলে দিন হারুন সাহেব, নাকি আমার মুখ থেকে শুনবেন? হারুন সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি জানেন স্যার? ইমতিয়াজ খান একটু হেসে বলল, এই দুনিয়ায় আপনার কেউ নেই তাই না? হারুন সাহেবের চোখের পানি ছলছল করছে। ইমতিয়াজ খান বলল, ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিলেন, আপনার ফ্যামিলি কেউ সেই বিয়েতে রাজি ছিল না, কারণ মেয়েটা ছিল গরিব ঘরের। আপনি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলেন, বিনিময়ে আপনার বাবা মা আপনাকে ত্যায্য পুত্র করে দেয়। তবু আপনি ওই মেয়েকে ছাড়েননি, বরং খুশি খুশি তার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। একটাই ভরসা ছিল, পুরো পৃথিবী যদি আপনাকে ছেড়ে দেয় আপনার স্ত্রী আপনাকে ছাড়বে না। এটুকু বলতে হারুন সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে বলল, প্লিজ স্যার আর বলবেন না। ইমতিয়াজ খান বলল, তাহলে বাকিটা আপনিই বলুন খুলে। হারুন সাহেব চশমাটা খুলে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, যার জন্য আমি সব ছেড়ে দিয়েছিলাম সে সবাইকে রেখে একদিন আমাকে ছেড়ে চলে গিয়েছে। তখন ছোটখাটো একটা চাকরি করতাম, তবে মোটামুটি চলে যেত আমাদের সংসার, টোনাটুনির সংসার। তবে তার চাহিদা ছিল অনেক বেশি, সেটা আমি কয়েকদিন পরে বুঝতে পারি। বাড়িওয়ালার ছেলের মিষ্টি কথা আর দামি দামি গিফটের নিচে সেদিন আমার ভালোবাসা চাপা পড়ে গিয়েছিল। সে আমাকে কখনো বলেনি ছেড়ে দাও, তবে এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল যাতে আমি বাধ্য হই তাকে ছেড়ে দিতে। আমি তার পায়ে পড়ে সেদিন বাচ্চাদের মতো কান্না করেছিলাম, তার মন গলেনি। এক প্রকার জোর করেই অস্ত্রের মুখে আমাকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছিল বাড়িওয়ালার সেই ছেলে। এটুকু বলে হারুন সাহেব থামলেন, রুমাল দিয়ে বারবার চোখের পানি মুছছে। ইমতিয়াজ খান বলল, তারপর কি হয়েছিল, খবর নিয়েছিলেন? হারুন সাহেব বলল, হ্যাঁ স্যার, 2 মাস পর আমার প্রাক্তন স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছিল বাড়িওয়ালার ছেলের ফ্ল্যাট থেকে। শুনেছি ছেলেটা অনেক নেশা করত, নেশা করে এসে তাকে মারধর করত, অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছিল। ইমতিয়াজ খান বলল, তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছিলেন? হারুন সাহেব একটু হেসে বলল, আমার কাছে তো সেদিনই মরে গিয়েছিল স্যার, যা কষ্ট পাওয়ার সেদিন পেয়েছি। পরে তার আনুষ্ঠানিক মৃত্যুতে একটু কষ্ট হয়নি। শুধু আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলাম, পারফেক্ট খুঁজতে গিয়ে যারা বেসটাকে হারিয়ে ফেলে তাদের শেষ পরিণতি বোধহয় এমনই হয়। আমার এই হৃদয়টা একটা কবরস্থান স্যার, কত শত অভিমান অভিযোগ এখানে দাফন করে দিয়েছি, কেউ জানতেও পারেনি। হঠাৎ গাড়ি ট্রাফিকে আটকে গেল, সামনে লম্বা গাড়ির সিরিয়াল। ইমতিয়াজ খান বাইরে তাকিয়ে আশেপাশের দৃশ্যগুলো দেখছিল। এর মাঝেই তার চোখ আটকে গেল রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুক মহিলার ওপরে। কোলে একটা ছোট্ট মেয়ে, তবে মহিলাটা খুব যত্ন করে বাচ্চা মেয়েটার সাথে দুষ্টুমি করছে। বাচ্চাটার নাকে খোঁচা দিচ্ছে, গালে খোঁচা দিচ্ছে, আর বাচ্চাটা খিলখিল করে হাসছে। ইমতিয়াজ খানের ঠোঁটের কোণেও একটু হাসি ফুটল এই দৃশ্য দেখে, তবে পরমুহূর্তে ইমতিয়াজ খানের হাসিটা, মুখটা একটু ফ্যাকাশ হয়ে গেল যখন এই মহিলাটার বাচ্চাকে 2 হাত ধরে উপরে তুলে ঘোরাচ্ছিল। তখন ইমতিয়াজ খানের মস্তিষ্কে কিছু একটা বাড়ি মারছিল অতীতের দৃশ্য তখনকার, যখন ফামিলার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও ফামিলা সারাক্ষণ তার মাকে খুঁজে বেড়াতো ঘরে। তখন ছোট্ট থাকায় ফামিলা তেমন কিছু বুঝতো না, মা মারা গিয়েছে এটাও মাথায় ঢোকেনি তার। বাবা থেকে শুরু করে কাজে বুয়ার কাছে সারাক্ষণ জিজ্ঞাসা করত, আমার মা কোথায়, কখন আসবে বাসায়, এখন আসছে না কেন, এত দেরি করছে কেন। ইমতিয়াজ খান ফামিলার অবস্থা বুঝতে পেরে সারাদিন তার সাথেই থাকতো, তাকে সময় দিত। তবু মায়ের অভাব পূরণ করা অসম্ভব ছিল না। ফামিলা দিন দিন মানসিক রোগীতে পরিণত হচ্ছিল। শহরের সবচেয়ে ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কাজ হচ্ছিল না। রাতে ঘুম থেকে উঠে ছাদে চলে যেত, আকাশের দিকে তাকিয়ে তারাদের সাথে কথা বলতো মা মনে করে। পুতুলের সাথে কথা বলতো, মায়ের ছবি বুকে নিয়ে একা একাই হাসতো। তবে একটা বিষয় লক্ষণীয় ছিল, ফামিলা এমনভাবে কথা বলতো যেন সে তার মাকে দেখতে পাচ্ছে বা মা তার সামনে আছে। ইমতিয়াজ খান বেশ চিন্তায় পড়ে গেল ফামিলার এই অবস্থা দেখে। কিন্তু ঠিক তার 2 দিন পরে যা ঘটল তাতে ইমতিয়াজ খানের পুরো দুনিয়া যেন উলটপালট হয়ে গেল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ ইমতিয়াজ খানের ঘুম ভেঙে গেল। তাকে দেখলো পাশে ফামিলা নেই।
এটা রোজকার ঘটনা। ফামিলা রাতে উঠে ছাদে চলে যায়, তাই ইমতিয়াজ খান বেশি কিছু না ভেবে ফামিলাকে আনার জন্য ছাদের দিকে পা বাড়ালো। রুম থেকে বের হয়ে যখন সিঁড়িতে পা দিল তখন ফামিলার হাসির শব্দ ভেসে এলো। ইমতিয়াজ খান একটু কান খাড়া করে শুনতে পেল ফামিলার হাসির সাথে অন্য একটা কণ্ঠের হাসিও ভেসে আসছে। ইমতিয়াজ খানের বুকের ভেতরটা কেঁপে উঠল। ওই অন্য হাসিটা আর কারণ নয়, বরং ফামিলার মায়ের হাসি। এটা কি করে সম্ভব? ইমতিয়াজ খান ভাবল স্বপ্ন দেখছে হয়তো। নিজেকে চিমটি কাটল, না, এটা স্বপ্ন না। হাসির শব্দ নিচে স্টোর রুম থেকে আসছে। ইমতিয়াজ খান ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো। পুরো শরীর কাঁপছে অদ্ভুত এক আতঙ্কে। সত্যি কি ফামিলার ফাতিমার হাসি ওটা? কিন্তু কিভাবে সম্ভব? ফাহিমাকে আমি নিজে হাতে কবরে শুয়ে দিয়েছি। স্টোর রুমের সামনে গিয়ে দাঁড়ালো ইমতিয়াজ খান। ফামিলার হাসির শব্দে স্পষ্ট হলেও ওই হাসিটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। ফ্যাস ফ্যাস কণ্ঠে কিছু একটা বলছে হাসির সাথে। ইমতিয়াজ খান ভয়ে ভয়ে স্টোর রুমের দরজাটা হালকা ধাক্কা দিয়ে ফাঁকা করে ভেতরে উকি মারল এক চোখ দিয়ে এবং দেখল ফামিলা চেয়ারে বসে আছে, আর ফামিলার চুলগুলো আপনা আপনি বেনি হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ ফামিলার চুল বেনি করে দিচ্ছে পেছনে দাঁড়িয়ে। ঠিক এভাবেই ফাতিমা ফামিলার চুল বেনি করে দিত জীবিত থাকতে। ইমতিয়াজ খান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হতভম্ব হয়ে ভয়ে একাকার হয়ে শুধু তাকিয়ে আছে। চুল বেনি করা শেষে ফামিলা যেন আপনা আপনি হাওয়ায় ভেসে উঠল এবং হাসতে হাসতে ঘুরতে শুরু করলো, ঠিক যেমন কেউ বাচ্চাদের বাহুতে ধরে উপরে উঠিয়ে ঘোরায়। হঠাৎ ইমতিয়াজ খানের চোখ পড়ল পাশে থাকা আয়নাতে। সাদা আলোক রোশনির মতো পোশাকে হাসি মুখে ফাতিমা ফামিলাকে উঠিয়ে ঘোরাচ্ছে। আয়নায় দেখা গেল ফামিয়াকে খালি চোখে দেখা যাচ্ছে না। ইমতিয়াজ খান আর নিজেকে সামনে রাখতে পারল না, চিৎকার করে বলে উঠল, ফামিলা! সাথে সাথে সবকিছু অন্ধকার হয়ে গেল। লাইটগুলো টাস টাস করে ভেঙে গেল। কাচের টুকরো ইমতিয়াজ খানের চেহারায় আঘাত করল। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার ভেদ করে এক ভয়ানক নেকড়ে মানব তেরে এসে ইমতিয়াজ খানের গলা চেপে ধরে বলল, তাকে আমরা নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। দৃশ্য বর্তমানে ফিরল গাড়ির হর্নে। ইমতিয়াজ খান ঘোর থেকে ফিরে এলো। সেদিনের ঘটনা মনে করে ইমতিয়াজ খানের মনে অদ্ভুত এক ভয় জন্ম নিল। চেহারায় অস্থিরতার ছাপ লক্ষ্য করা গেল। ইমতিয়াজ খান বলল, হারুন সাহেব, আজকে মিটিংটা ক্যান্সেল করে দিন, আমার অন্য একটা জরুরি কাজ আছে। হারুন সাহেব বলল, কিন্তু স্যার এই মিটিংটা তো অনেক ইম্পর্টেন্ট, হঠাৎ এভাবে ক্যান্সেল করে দিলে ক্লায়েন্ট নাখোশ হতে পারে। ইমতিয়াজ খান একটু কর্কশ গলায় বলল, আপনার কাছে আমি রায় চাইনি হারুন সাহেব, যা বলেছি তাই করুন। দৃশ্য পরিবর্তন। ম্যাম, এত জায়গা থাকতে আমরা এখানে এসেছি কেন? মনে হচ্ছে শত বছর ধরে এই জায়গায় কারো পা পড়েনি। সবদিকে আগাছায় ভরা আর টিনের ঘরটা একদম ভেঙে একাকার। তবে হ্যাঁ, ওই একটা ঘর দেখা যায় এখন অক্ষত। কেউ থাকে নাকি ওখানে? নাইলের কথা শুনে ফামিলা বলল, এটা আমাদের দাদার বাড়ি, অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, তখন মা বেঁচে ছিল, আর বাবার মুখে শুনেছি আমার দাদি এখনও বেঁচে আছে, হয়তো এখানেই থাকে। বাবা কতবার দাদিকে শহরে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু দাদি কোনো এক অজানা কারণে যায়নি। হঠাৎ পেছন থেকে এক বৃদ্ধ মহিলার কণ্ঠ ভেসে এলো, কে কে এসছে আমার বাড়ি? ফামিলা একটু চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো অনেক বুড়ো একজন মহিলা লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, হাতগুলো কাঁপছে। ফামিলা একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার দাদি? বৃদ্ধা মহিলা অবাক হয়ে ফামিলার গালে হাত বুলিয়ে কান্না কণ্ঠে বলল, তুমি তুমি আমার ইমতুর মাইয়া, কত বুড়া হইয়া গেছো, মাশাল্লাহ। ফামিলা কিছু বলতে যাবে তার আগে দাদির চোখ পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা নাইলের উপরে। নাইলকে দেখে দাদির চোখ দুটো ছানা বড় হয়ে গেল। অবাক এবং ভারত কণ্ঠে দাদি বলে উঠল, তোমার সাথে এটা কাকে নিয়ে এসছো দিদি ভাই? ফামিলা বলল, সে আমার বডিগার্ড, তার নাম নাইল। দাদি নাইলের দিকে লাঠি তাক করে বলল, আমার নাতনির কাছে তুমি কি চাও? নাইল বুঝতে পারলো এটা সাধারণ কোনো বৃদ্ধা না। সে নাইলের পরিচয় জেনে গেছে প্রথম দেখাতেই। তবে ফামিলার সামনে ধরা দেওয়া যাবে না। নাইল খুব স্বাভাবিকভাবেই বলল, একটা জোয়ান ছেলে আর একটা জোয়ান মেয়ের কাছে কি চাই? আমিও তাই চাই ফামিলা ম্যামের কাছে। ফামিলা চোখ রাঙিয়ে তাকলো। নাইল বলল, না মানে টাইম চাই, টাইম। আপনাকে আমি আপন করে মনে করি ম্যাম, আর আপনজনকে টাইম দিতে হয়, টক টাইম না, কারণ তাজমহল দুনিয়া দেখেছে, যার জন্য বানিয়েছে সেও দেখতে পারিনি। ফামিলা বলল, আপনার ফালতু বকবকনি বন্ধ করুন, এখানে কোনো প্রেম ভালোবাসার কথা হচ্ছে না যে এর মাঝে তাজমহল টেনে আনবেন। দাদিকে নাইলের দিকে তাকালো, তবে নাইল লম্বা হওয়ায় আর দাদি কুচো হওয়ায় ভালো করে তাকাতে পারছিল না। নাইল বলল, দাদি নিচতলা থেকে না দেখে ফার্স্ট ফ্লোরে আসেন, আর এইভাবে তাকাবেন না, আপনার মতো 80 বছরের যুবতী মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।
দাদি ফামিলাকে বলল, দিদি ভাই তুমি ঘরে গিয়ে একটু বসো, আমি ওর সাথে কিছু কথা বলে আসছি ভেতরে। ফামিলা একটু অবাক হয়ে বলল, এত বছর পর আমাকে দেখে আমার সাথে কথা না বলে এর সাথে কথা বলবে কেন? আমি কি ধৈঞ্চা? দাদি বলল, আহা, তোমাকে যা বলছি তাই করো, 2 মিনিট লাগবে শুধু, যাও ঘরে গিয়ে বসো। নাইল বলল, হ্যাঁ ম্যাম আপনি যান, আপনার দাদি এই বয়সে 2 মিনিটের বেশি টিকবো না। ফামিলা আর কিছু না বলে ঘরে চলে গেল। নাইল দাঁত কেলিয়ে ফামিলার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে আর বলছে, সাবধানে যাবেন ম্যাম, সামনে কাঁটা থাকতে পারে, অবশ্য গোলাপের আশেপাশে কাঁটা তো থাকবেই, যেই ফুলে কাঁটা নেই সেটা কখনো গোলাপ না, তাই না বুড়ি? এ বলে নাইল তাকিয়ে দেখলো দাদি চোখ বন্ধ করে কিছু একটা জব করছে এবং সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দাদির তার হাতের মাঝে 3টা ফু দিয়ে নাইলের হাত চেপে ধরল। নাইল চিৎকার করে উঠল এবং এক ঝটকাতে হাত ছাড়িয়ে নিয়ে রেগে বলল, পাগল হয়ে গেছেন আপনি? আমি আপনার কোনো ক্ষতি করছি না, মানে আমি ফামিলার কোনো ক্ষতি করবো না, এটা বুঝছে না কেন? দাদি বলল, তাহলে বলো তুমি আমার নাতনির সাথে কি করছো, তোমার উদ্দেশ্য কি? নাইল বলল, আপাতত আমার উদ্দেশ্য আপনাকে এখানে পুঁতে ফেলা, বেশি প্রশ্ন করা মানুষ আমি পছন্দ করি না, তার উপর আপনার মতো থলথলে বুড়ি। এই বলে নাইল দাদির ওপর আক্রমণ করতে যাবে এমন সময় ঘর থেকে ফামিলা বের হয়ে বলল, কি হলো, তোমরা 2 মিনিট শেষ হয়নি? নাইল থেমে গেল এবং স্বাভাবিক হয়ে একগাল হেসে বলল, আপনার দাদি তো এখনো মেলা টাইট আছে ম্যাম, ভাবছি আমার এক আইবি আত্মা খালুর সাথে তার বিয়ে দিয়ে দেবো। এই বলে নাইল দাদিকে পাশ কাটিয়ে ফামিলার কাছে যেতে যেতে বিড়বিড় করে বলল, বুড়ি, আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে রাস্তা তোমার পায়ের নিচ থেকে সরে যাবে। দাদি শুধু এক অদ্ভুত দৃষ্টিতে নাইলের দিকে তাকিয়ে আছে। ফামিলা বলল, কই দাদি, ঘরে আসো, এত বছর পর নাতনি এসছে, চা পানি কিছুই দেওয়া হচ্ছে না, বাবার কাছে বিচার দিয়ে দেবো একদম। দাদি জোর করে একটু হেসে বলল, আসতেছি, তোমরা ঘরে বসো, আমি কিছু ব্যবস্থা করছি। হঠাৎ নাইল অনুভব করলো আবহাওয়াটা বদলে যাচ্ছে ধীরে ধীরে, একটা ভ্যাপসা গরম ছেয়ে যাচ্ছে চারিদিকে। সূর্যটা কালো মেঘের আড়ালে লুকিয়ে গেল, পাখিগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে কোথায় যেন উড়ে চলে যাচ্ছে। কোন এক অশুভ শক্তির আভাস পাচ্ছে নাইল। দেখা গেল দাদিও এটা বুঝতে পেরে কিছু একটা চিন্তা করে নাইলের দিকে তাকালো। দাদি ভেবেছে এসব নাইলের আগমনে হচ্ছে, কিন্তু নাইল দাদিকে ইশারায় বুঝে দিল এটা আমি করছি না, অন্য কিছু। ফামিলা এত কিছু না বুঝে বলল, মনে হচ্ছে বৃষ্টি হবে খুব, কিন্তু একটু আগে তো রোদ ছিল। আর বলে, ম্যাম আপনি ঘরে গিয়ে বসুন, আমি না ডাকা পর্যন্ত বাইরে বের হবেন না ঘর থেকে। ফামিলা একটু অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? নাইল বলল, এটা অজপাড়া গা ম্যাম, আকাশে কালো মেঘ দেখলে জঙ্গল থেকে হিংস্র প্রাণী লোকালয়ে চলে আসে এবং মানুষের উপর আক্রমণ করে, আপনি ভেতরে যান। ফামিলি একটু ভয় পেয়ে বলল, তাহলে আপনি কেন বাইরে থাকবেন, আপনি আসুন আমার সাথে। নাইল বলল, না ম্যাম, আমি আশেপাশে একটু নজর বুলিয়ে আসি আপনার নিরাপত্তার জন্য, আপনার নিরাপত্তার জন্যই আমাকে রাখা হয়েছে, আমার জন্য চিন্তা করবেন না, আমি ফিরে আসব। দাদিও বুঝতে পারলো নাইল ফামিলাকে বাঁচাতে চাইছে, নাইল আসলে খারাপ শক্তি না। দাদি এসে ফামিলাকে বলল, চলো দিদি ভাই, সে ঠিকই বলছে, আমরা ঘরে থাকি। ফামিলার মনটা মানছিল না, নাইলের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও পারল না। দাদি হাত ধরে নিয়ে গেল ভেতরে এবং দরজা বন্ধ করে দিল। নাইল এবার শিকারী প্রাণীর মতো চোখগুলো আশেপাশে ঘুরিয়ে নিল একবার, এরপর দৃশ্য এক দেয়াল ঘরটা বন্ধ করে দিল। এবার নাইল দেখলো দূর থেকে অনেকগুলো ভয়ানক কালো ছায়ামূর্তি দল বেঁধে এদিকে আসছে, তাদের শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, মাথায় 2টা করে শিং, প্রত্যেকের চোখে যেন আগুন জ্বলছে। নাইলের চেহারায় এই প্রথম ভয়ের ছাপ লক্ষ্য করা গেল। নাইল বিড়বিড় করে বলল, গাইতুন জিন, এরা এখানে কি করছে? গাইতুন জিন হলো জিন জাতির মাঝে সবচেয়ে দূরধর্ষ জিন। এরা যেদিকে দিয়ে হেঁটে যায় ওই দিকে আগুন ছড়িয়ে দেয়, তবে বিনা ফায়দায় বা বিনা কারণে এরা কারোর উপর আক্রমণ করে না। নাইল সাহস করে তাদের দিকে এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, আপনারা নিশ্চয়ই রাস্তা ভুলে এখানে চলে এসেছেন মহাশয়গণ? তাদের মাঝে একজন বলল, আমরা কখনো রাস্তা ভুল করি না হামজিন, আমরা তোমার জন্যই এসেছি। নাইল বলল, তার মানে আপনারা আমার জন্য এসেছেন, ওই মেয়ের জন্য না? সে বলল, হ্যাঁ তোমার জন্য, আর কারোর সাথে আমাদের কোনো কাজ নেই। নাইল এবার একটা স্বস্তি এবং ভয়ানক হাসি দিয়ে বলল, আমি তো ভয় পাচ্ছিলাম ফামিলার জন্য, যেহেতু ফামিলা সেফ তাহলে আমি তোদের ভাগিয়ে ভাগিয়ে মারব। তখনই পেছন থেকে এসে একজন নাইলের মাথায় বাড়ি দিল শক্ত কিছু একটা দিয়ে। নাইল মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে নিচে পড়ে গেল। ঝাপসা চোখে দেখতে পেল একটা অতি পরিচিত অবয়ব। নাইল আস্তে আস্তে চোখ বন্ধ করতে করতে বলল, হিন্দা তুই এটা কি করলি? নাইল নিবু নিবু করে চোখ মিলে তাকিয়ে বুঝতে পারল তাকে খাটিয়ায় করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আশেপাশে ঘন জঙ্গল আর ঝিরিঝিরি বৃষ্টির শব্দ। নাইল উঠে বসে পড়ল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। একটু চেপে ধরে বিড়বিড় করে বলল, আপন মানুষ তো, তাই সোজা মাথায় বাড়ি দিছে, অপরিচিত কেউ তো ভুলে ধাক্কা দিয়ে ফেললেও সরি বলে দেয়।
এবার নাইল আশেপাশে তাকিয়ে দেখলো গাইতুন জিনের দল সামনে হাঁটছে। 4 জন খাটিয়া কাঁধে করে নিয়ে যাচ্ছে পেছন পেছন। একেবারে সামনে হিন্দা। নাইলের হুঁশ এসেছে, এটা এখনও কেউ খেয়াল করেনি। নাইল একটু উচ্চস্বরে বলে উঠল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে? এখানে যানবাহন ব্যবস্থা এত খারাপ যে শেষ পর্যন্ত খাটিয়ে করে। নাইলের কণ্ঠ শুনে সবাই থমকে দাঁড়ালো। খাটিয়ার নিচে নামিয়ে রাখা হলো। নাইল সেখান থেকে নেমে মাথায় 2টা থাপ্পড় দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞাসা করছি তোদের, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হিন্দা এগিয়ে এসে নাইলের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে রাগ আর হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল। নাইলও একই দৃষ্টিতে তাকিয়ে দাঁত কটমট করে বলল, কেন করলি এটা? হিন্দা বলল, আগে তুই বল, তোর হুঁশে আসতে এত সময় লাগে কেন? সে কাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিলি? নাইল অবাক হয়ে বলল, হ্যাঁ, কি বলিস তুই? হিন্দা এক শয়তানি হাসির সাথে দৃশ্য কিছুটা আগে চলে যায়। হামজিন গোত্রের সর্দার তথা হিন্দার বাবা একটু তাড়াহুড়া করে মজলিসের দিকে যাচ্ছে। প্রতিমধ্যে হিন্দার সাথে দেখা হলে সর্দার বলল, আমি শুনেছি তুমি আর নায়েল মিলে আদলান গোত্রে গিয়েছিলে এবং নেকড়ে সর্দারকে হুমকি দিয়ে এসেছ। হিন্দা একটু অপ্রস্তুত হয়ে বলল, না বাবা, মানে নায়েল আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমি কিছু করিনি। সর্দার হাত উঠিয়ে হিন্দাকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, কোনো বাহানা চলবে না। আদলান গোত্রের সর্দার এখানে এসেছে, নিশ্চয়ই তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে। এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেব। হিন্দা জি বাবা বলে ঘরের দিকে চলে যেতে ধরলে কিছুটা ভেবে আবার বাবার পিছু পিছু মজলিসের দিকে চলে গেল। হিন্দা মজলিসের বাইরে এক কোণে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো তারা কি কথা বলে। হিন্দা শুনতে পেল তার বাবা বলছে, আপনি নিশ্চয়ই আমার মেয়ের নামে নালিশ নিয়ে এসেছেন। আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মেয়ে আপনার তাঁবুতে গিয়ে বেয়াদবি করে এসছে, এর সাথে আপনাকে ধন্যবাদও জানাচ্ছি তার কোনো ক্ষতি না করে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য। নেকড়ে সর্দার বলল, আপনার মেয়ের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই সর্দার, আমি শুধু আমার পথের কাঁটাটা দূর করতে চাই, আর এতে আপনার সাহায্য চাইতে এসেছি। হিন্দার বাবা বলল, ঠিক আছে, আপনি বলুন, শুনছি আমি। নেকড়ে সর্দার বলল, নায়েল, আমি তাকে সরিয়ে দিতে চাই। বাইরে থেকে হিন্দা এটা শুনে চমকে গেল এবং ভয় পেয়ে গেল। হিন্দার বাবা বলল, কিন্তু কেন? নায়েলের সাথে আপনার কিসের শত্রুতা? নেকড়ে সর্দার বলল, সে আমাদের পরম্পরায় আঘাত করেছে, যেটা আমাদের জিনিস সেটা আমাদেরকে নিতে দিচ্ছে না। নায়েল অনেক উগ্র, তাকে কথা দিয়ে বোঝানো যাবে না, তে একটাই রাস্তা, তাকে সরিয়ে দিতে হবে। হিন্দার বাবা একটু ভেবে বলল, সে আমার মেয়ের মনেও কষ্ট দিয়েছে। আমি তো চুপ ছিলাম মেয়েটার মুখের দিকে চেয়ে। এবার যেহেতু আপনি কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন, তাহলে এটা করা যাক, তাকে সরিয়ে দেয় ভালো হবে। আর হ্যাঁ, আমার মেয়ে যাতে এই কথা ঘূর্ণাক্ষরেও জানতে না পারে। বাইরে থেকে হিন্দা এসব শুনে ভয়ে বলে উঠল, নায়েল। তখন শোনা গেল নেকড়ে সর্দার বলছে, আপনার সাথে গাইতুন জিনের অনেক ভালো সম্পর্ক, কেন নয় এই কাজটা তাদেরকে দিয়ে করানো যাক। গাইতুন জিনরা সব পুড়িয়ে ফেলে, পিছনে কোনো প্রমাণ রেখে যায় না। হিন্দার বাবা বলল, ঠিক বলেছেন আপনি, আমি এখনই গাইতুন জিনদের খবর পাঠাচ্ছি। এমনিতে সে অনেক আগেই হাম গোত্র থেকে চলে গিয়েছে, সে এখন আমাদের অংশ না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। নাইল একটু হেসে বলল, তার মানে এদেরকে তোর বাপ আর লিলিপুর সর্দার মিলে পাঠিয়েছে আমাকে মারার জন্য? কিন্তু তুই আমার মাথায় বাড়ি মারলি কেন? হিন্দা বলে, তা কি করতাম? আমি তোর কাছে পৌঁছানোর আগে এরা তোর কাছে পৌঁছে গেছে, তোকে সতর্ক করব সেই সুযোগ ছিল না। আর ওইখান এদের সাথে লড়াই লিপ্ত হলে ফামিলা তোকে আলট্রা রূপে দেখে ফেলার চান্স ছিল, তা আমি তোর মাথায় বাড়ি দিয়ে এদেরকে বুঝিয়েছি আমি এদের পক্ষে, আর তোকে দূরে কোথাও নির্জন জায়গায় নিয়ে মারতে। নাইল বলল, আরে একটু আস্তে মারতি, যেন বাড়িটা মাথায় উকুনগুলো পর্যন্ত ভয় পেয়ে পালিয়ে গেছে বাড়ি খেয়ে। গাইতুন জিনা সব শুনে রেগে বলল, তোমার বাবার বিরুদ্ধে যাচ্ছ তুমি? এ কথা তোমার বাবা জানলে কি করবে সেটা ভেবেছ? হিন্দা বলে, সত্যি তো, বাবা জানলে আমার অবস্থা খুবই খারাপ হবে, কিন্তু বাবাকে জানাবে কে? নাইল একটা শয়তানি হাসি দিয়ে তার চুলে বেনিওয়ালা রূপে ফিরে এসে বলল, কেউ না, কারণ এখান থেকে কেউ জীবিত ফিরবেই না। হিন্দাও নিজের রূপে ফিরে এসে বলল, তাহলে পার্টি শুরু করা যাক। আকাশে বিকট বজ্রপাতের শব্দে কেঁপে উঠল আশপাশ। গাইতুন জিনরা হিংস্রাত্মকভাবে আক্রমণ করে বসল চারিদিক থেকে। নাইল এবং হিন্দা একসাথে পিঠের সাথে পিঠ লাগিয়ে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। গাইতুন জিনরা প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সহজে পরাস্ত করা যাচ্ছিল না। হিন্দা বলল, নাইল্লা, এভাবে হবে না, এটা তো মরছেই না। নাইল বলল, গাইতুন জিন এভাবে মরে না। এই বলে নাইল হাত থেকে অদৃশ্য আগুনের ছুরি বের করে এক গাইতুন জিনের মাথায় বাড়ি দিল। সাথে সাথে সে চিৎকার করতে করতে ধুলো হয়ে হাওয়ায় মিলে গেল। নাইল বলল, তাদের মাথায় আঘাত করতে হবে, তুই এত ভালো পারিস। কিন্তু এক গাইতুন জিনের মাথায় আঘাত করে তাকে উড়িয়ে দিয়ে বলল, খোঁচা মারিস না, আমি তোর জীবন বাঁচিয়েছি, ফামিলার চোখ থেকেও বাঁচিয়েছি,
তোর আমাকে থ্যাংক ইউ বলা উচিত না বলে শুধু আই লাভ ইউ বলা উচিত? নাইল একটাকে মারতে মারতে বলল, কি তোকে আই লাভ ইউ কেন বলবো আমি? হিন্দা বলল, কারণ তুই আমাকে ভালোবাসিস। নাইল হাসতে হাসতে বলল, মজা করার জায়গা পাস না? এমন সিরিয়াস মুহূর্তেতেও মজা করতে হবে? হিন্দা এক রাগী দৃষ্টিতে নাইলের দিকে তাকালো। নাইল এক মুহূর্তের জন্য ভরকে গেল। তৎক্ষণাৎ হিন্দা তার হাতের ছুরিটা নাইলের দিকে ছুঁড়ে মারল। একদম নাইলের কান ঘেঁষে গিয়ে পেছন থেকে নাইলকে মারতে আসা এক গাইতুন জিনের কপালে বিঁধে গেল ছুরিটা। নাইল একটু অবাক হয়ে বলল, তুই আবার আমার জীবন বাঁচালি। হিন্দা সর্বশেষ গাইতুন জিনটাকে মেরে ধীরে ধীরে এসে নাইলের চোখে চোখ রেখে বলল, আমি তোকে বারবার বাঁচাচ্ছি যাতে তুই আমার না হয়ে অন্য কারোর হতে পারিস। নাইল হিন্দার কথা বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইল। হিন্দা সিরিয়াস মুড থেকে ফিক করে এসে বলল, কিরে ভয় পেয়ে গেলি নাকি ছাগল? নাইলও হেসে দিয়ে বলল, ভয় পাবো আমি? তা আবার তোকে? তোরে ভয় পাওয়ার কি আছে? হিন্দা আবার সিরিয়াস হয়ে ধীর কণ্ঠে বলল, ভয় পাওয়া উচিত আমাকে তোর, কারণ একটা ভাঙা হৃদয় হায়নার চেয়েও বেশি হিংস্র হয়। নাইল আবার ভরকে গিয়ে বলল, কিরে সকালে কি খেয়েছিস তুই? এরকম করে কথা বলছিস কেন? হিন্দা স্বাভাবিক হেসে বলল, তোর চিন্তায় খাওয়ার সময় পাইলাম কই, খিদা পেটে গুড়গুড় করছে। ওই যে গাছে ফল দেখা যাচ্ছে, যা পেরে নিয়ে আমার জন্য। নাইল বলল, যা ভাগ, গাছ উঠলে আমার বুক ছিলে যায়, আমার বুকে নিয়ারা থাকে, তাই কষ্ট তো নিয়ারাই পাবে। হিন্দা একটু রেগে বলল, নিয়ারা সে কবে হারিয়ে গেছে, তো এখন নিয়ারাকে নিয়ে পড়েছিস কেন? আজকে তোকে জবাব দিতে হবে। নাইল একটু চুপ থেকে কিছুটা ভেবে খুব শান্ত গলায় বলল, নিয়ারা সেদিন হারিয়ে যায়নি, আদলান জিনরা তাকে কিডন্যাপ করেনি। হিন্দা অবাক হয়ে বলে, তাহলে নিয়ারার সাথে কি হয়েছিল? নাইল বলল, নিয়ারাকে ওর বাবা বিক্রি করে দিয়েছিল আদলান জিন গোত্রের কাছে। হিন্দা চোখ বড় বড় করে বলল, কি বলছিস তুই? নাইল বলল, নিয়ারাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, সেটা তো আমরা সবাই জানতাম, কিন্তু সে অভাবে ওর বাবা যে এমন একটা পাপ করে ফেলবে সেটা আমরা কেউ বুঝতেও পারিনি। সবসময় বিশ্বাস করে আসছি নিয়ারাকে হারিয়ে গেছে, আর জিনের বাচ্চা হারানো মানেই সেটা আদলানের কাজ। আমি নিয়ারার খোঁজে হামগোত্র ছেড়ে এসেছি, কিন্তু নিয়ারাকে খুঁজতে খুঁজতে এমন এক সত্যির মুখোমুখি হতে চলেছি বা হয়েছি যা আমার সব কিছু ভেঙে তছনছ করে দেয়। হিন্দা বলল, তার মানে তুই বলতে যাচ্ছিস ফামিলাই নিয়ারা? নাইল শুধু মাথা নাড়িয়ে সায় দিল হিন্দার কথায়। দৃশ্য পরিবর্তন। ফামিলার দাদি ঘরে বসে আছে দরজা বন্ধ করে। দাদি ফামিলার জন্য চা বানিয়েছিল। ফামিলার চেহারা চিন্তিত দেখে দাদি বলল, কি ব্যাপার দিদি ভাই, একজন বডিগার্ডের জন্য তো এত চিন্তা হওয়ার কথা না, তোমার মনে কি তাকে নিয়ে অন্য কিছু আছে নাকি? ফামিলা একটু লজ্জা পেয়ে বলল, কি যে বলো না বুড়ি তুমি, একটা মানুষের জন্য চিন্তা তো হবেই, আমাকে সেভ করার জন্য তার কোনো ক্ষতি হয়ে গেলে আমি খুব গিল্টি ফিল করব। দাদি একটু হেসে বলল, তুমি কি নিশ্চিত সে মানুষ? ফামিলা একটু থতমত খেয়ে বলল, মানে এটা কেমন কথা? তাকে কোন দিক দিয়ে তোমার গরু ছাগল মনে হলো, এমন আস্তে একটা সুদর্শন ছেলেকে? দাদি চায়ের কাপড় চুমুক দিয়ে বলল, মানুষ না হলেই যে তাকে গরু ছাগল হতে হবে এমন কোনো কথা নেই, অন্য কিছু তো হতে পারে। ফামিলা বলল, তুমি সত্যি ক্রেজি বুড়ি, বলতে চাচ্ছ নাইল কোনো জিনভূত? দাদি কিছু না বলে শুধু একটু হাসলো। ফামিলা বলল, আমি জানি জিনভূতের পাউলটা হয়, তারা আগুনে ভয় পায়, তাদের ছায়া থাকে না, তাদের রাতে তাদের প্রিয় সময়, তাদের শরীর অনেক ঠান্ডা থাকে, এসবের কিছুই নাইলের মাঝে নেই। নাইল আগাগোড়া একটা মানুষ। দাদি বলল, তাহলে এক কাজ করো, সে হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, তার সামনে আয়াতুল কুরসি পড়া শুরু করবে, সে জিন নাকি মানুষ সেটা তখনই প্রমাণ হয়ে যাবে। ফামিলা বলল, আচ্ছা পাগল মহিলা তো তুমি, আমরা তো তোমাকেই জিন মনে হচ্ছে, না হলে শহরের ছেলের এত বড় বাড়ি ছেড়ে এই গ্রামের ছাউনিতে পড়ে আছো কেন? দাদি একটু ধমক দিয়ে বলে, চুপ করো, যা জানো না তা নিয়ে কথা বলবে না, এটা আমার স্বামীর ভিটা, আমি মৃত্যুর আগ পর্যন্ত এখানে থাকবো, তোমরা শহরের মানুষ মাটির টান কিভাবে বুঝবে? ফামিলা একটু রেগে উঠে গেল এবং বলল, আমার এখানে আসাটাই ভুল হয়েছে, আর কখন আসবো না। এই বলে ফামিলা হনহনিয়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিতেই সামনে নাইল চলে এলো একগাল হেসে। ফামিলা হঠাৎ নাইলকে সামনে দেখে চমকে গেল। নাইল বলে, কি হলো ম্যাম, আপনাকে অস্থির দেখাচ্ছে কেন? বুড়ি আপনাকে কিছু বলেছে? দাদি তার বুকরা দাঁতে হাসি দিয়ে হাসতে হাসতে এগিয়ে এসে ফামিলাকে বলল, দেখো এখনই প্রমাণ হয়ে যাবে সে কি জিনিস। এ বলে দাদু আয়াতুল কুরসি পড়া শুরু করলো। ফামিলা নাইলের দিকে তাকিয়ে আছে। নাইল খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। বুড়ি আয়াতুল কুরসি পড়ছে আর অবাক হচ্ছে নাইলের মাঝে কোনো প্রতিক্রিয়া না দেখে। পড়া শেষে বুড়ি হাঁ হয়ে তাকিয়ে রইল। ফামিলি এবার রেগে বলল, শান্তি হয়েছে তোমার? এই জন্য আমি বুড়ো হতে চাই না, আল্লাহর কাছে দোয়া করে আমি যেন বুড়ো হওয়ার আগেই মারা যাই, কারণ বুড়ো হলে জ্ঞান বুদ্ধি লোপ পায় মানুষের। এই বলে ফামিলা হাঁটা দিয়ে এবং নাইলকে বলল, চলুন মিস্টার। নাইল বলল, আপনি আগান, আমি আসছি।
ফামিলা এগিয়ে গেলে নায়েল দাদির একদম কাছাকাছি গিয়ে বলল, আজকে যদি ফামিলা আমার ব্যাপারে কিছু বুঝে যেত তাহলে বুড়ি এতক্ষণে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে এখানে তুমি। দাদি একটু ভয় পেয়ে বলে, কিভাবে করলে এটা তুই? আমি জানি তুই কোনো ইমানদার জিন না, তবু আয়াতুল কুরসি শুনেই তুই নিজেকে সামনে রাখলি কিভাবে? নায়েল একটা শয়তানি হাসি দিয়ে দুই কান থেকে দুইটা কাপড়ের টুকরো বের করে বলল, এভাবে। একটু আগের দৃশ্য দেখা যায়, হিন্দা নায়েল ফেরার সময় নায়েল তার টি শার্ট থেকে দুটো টুকরো কাপড় ছিঁড়ে নিল। হিন্দা জিজ্ঞাসা করলো, এটা করলি কেন? নায়েল বলল, ফামিলার দাদি একটা ঘাগো মাল, নিশ্চিত এতক্ষণে ফামিলার কানে একটু হলেও আভাস দিয়েছে আমার ব্যাপারে, আর ফামিলার সামনে আমাকে এক্সপোজ করতে হলে সে মন্ত্র অথবা আয়াতের সাহায্য নেবে। ওটা যেন আমার কান অব্দি না পৌঁছায়, তাই এই ব্যবস্থা। এই বলে নায়েল দুই কানের কাপড়ের টুকরো গুজে দিল ভালো মতো। দৃশ্য বর্তমানে ফিরে এলে দেখা যায় নায়েল এবং ফামিলা একসাথে হেঁটে চলে যাচ্ছে। দাদি পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে তাদের চলে যাওয়ার দিকে। নায়েল একবার পেছনে ফিরে চোখ জোড়া আগুনের মতো করে দাদিকে দিকে নজর দিল। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ইমতিয়াজ খানের গাড়ি এসে থামল। দাদি সবে মাত্র ঘরে যেতে নিচ্ছিল, ইমতিয়াজ খানের গাড়ি দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে ইমতিয়াজ খান নেমে আসসালামু আলাইকুম মা বলে চারিদিকে তাকাতে লাগলো। দাদি সালামের জবাব দিয়ে বলল, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? একে একটু কুটুম এসে হাজির হচ্ছে আমার বাড়িতে। ইমতিয়াজ খান বলল, একে একে মানে? এখানে আর কেউ এসেছিল নাকি? দাদি বলল, তোর মেয়ে এসেছিল, ফামিলা। ইমতিয়াজ খান অবাক হয়ে বলল, ফামিলা সেখানে কেন এসেছিল? এখন তো তার ভার্সিটিতে থাকার কথা। এই বলে তাড়াতাড়ি ফোন বের করে ইমতিয়াজ খান প্রিন্সিপালকে কল দিল। ওপাশ থেকে রিসিভ করে প্রিন্সিপাল সালাম দিয়ে বলল, জি বলুন মেয়র সাহেব। ইমতিয়াজ খান জিজ্ঞাসা করল, ফামিলা কি ভার্সিটিতে আছে? প্রিন্সিপাল বলল, না তো, আপনি তো সকালে কল করে বললেন ফামিলা ভার্সিটিতে আসতে পারবে না, অসুস্থ সে। ইমতিয়াজ খান বলল, আমি সকালে কখন কল করলাম আপনাকে? পাগল হয়েছেন নাকি? প্রিন্সিপাল বলল, সত্যি বলছি মেয়র সাহেব, আপনি নিজেই কল করে বলেছিলেন ফামিলার অসুস্থতার কথা। ইমতিয়াজ খান কল কেটে দিয়ে তার মাকে জিজ্ঞাসা করল, ফামিলা একা এসেছিল? দাদি বলল, একা কোথায়, সে তো তার বডিগার্ড নিয়ে এসেছিল, তবে সে জানে না ওই বডিগার্ড কিসের তৈরি। ইমতিয়াজ খান বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বললে মা? দাদি বলল, নে, তাহলে তুইও জানিস না ব্যাপারটা, না জানি খোঁজখবর না নিয়ে একটা বডিগার্ড রেখে দিলি মেয়ের জন্য। ইমতিয়াজ খান বলল, না পিছে সরাসরি বলো তুমি কি বলতে চাচ্ছ। দাদি বলল, যাকে তোর মেয়ের সাথে রেখেছিস, কি যেন নাম তার? হ্যাঁ, নায়েল। সে কোনো মানুষ না, মানুষের আবরণে লুকিয়ে থাকা ভয়ানক এক জিন। এটা শুনে ইমতিয়াজ খানের মাথায় আকাশ ভেঙে পড়ল। মা তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? দাদি বলে, তাহলে চল তোকে প্রমাণ দিই। নায়েল এবং ফামিলা রেল লাইন ধরে হাঁটছে। দুইজন দুই পাশে নিশ্চুপভাবে হেঁটে চলেছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে নায়েল বলল, আপনার কি মন খারাপ ম্যাম? ফামিলা বলল, এই আমাকে এত ম্যাম ম্যাম বলবে না, ফামিলা বলে ডাকবে। আর সত্যি বলতে মনটা একটু খারাপ, দাদি আপনার সাথে যে আচরণটা করেছে ওটার জন্য। নায়েল বলে, বাদ দেন ম্যাম, আই মিন ফামিলা ম্যাম। ফামিলা রেগে বলল, শুধু ফামিলা বলবেন, ম্যাম বলা যাবে না। নায়েল বলল, কিন্তু এটা কেমন শোনায় না? আমি আপনার বাবার আন্ডারে কাজ করি, আপনার নাম ধরে ডাকা শোভা দেয় না। ফামিলা বলল, কিচ্ছু হবে না, আমি পারমিশন দিলাম তো। আর আপনি জিনভূত হলে কিন্তু মন্দ হতো না, আপনার সাথে আকাশে উড়ে বেড়াতে পারতাম। ফামিলা একটু হেসে বলল। নায়েল বলল, আপনাকে কে বলেছে জিনভূত আকাশে উঠতে পারে? আমি তো জানি তারা এমনই সাধারণভাবে চলাফেরা করে মানুষের আশেপাশেই, হয়তো আপনার আশেপাশেও আছে কেউ, আপনি টের পাচ্ছেন না। ফামিলা বলল, থাক, আমার টের পাওয়া লাগবে না, ওই তো একটা জানাজা যাচ্ছে, জানাজায় অংশ নিন, এতে পরকালের কথা বেশি বেশি স্মরণ হবে। দেখা গেল একদল মানুষ খাটিয়া কাঁধে নিয়ে একটা লাশ নিয়ে মসজিদের দিকে যাচ্ছে। নাইল একটু কাচুমাচু করে বলল, না মানে আমি জানাজায় অংশ নিতে পারবো না ফামিলা। ফামিলা বলল, কেন? এখন নিশ্চয় বলবেন কাপড় ঠিক নেই, আপনাদের ছেলেদের এই এক কমন বাহানা, নামাজের কথা বললেই কাপড় ঠিক নেই। নাইল বলল, ব্যাপারটা ওটা না, আসলে আমি জানি না নামাজ কিভাবে পড়তে হয়। ফামিলা অবাক হয়ে বলল, তার মানে আপনি মুসলিম না? নাইল বলল, জানি না, কখনো কেউ জানতে চাইনি আমার মাযহাব সম্পর্কে, তাই ভাবা হয়নি এটা নিয়ে। ফামিলা বলল, আপনার বাবা মা কোথায়? তারাও কি আপনাকে বলেনি কিছু? আপনি কি তাদের কোনো ধর্মচর্চা করতে কখনো দেখেননি? নাইল একটু মন খারাপ করে বলল, বাবা মাকেই তো কখনো দেখিনি, জন্মের পর আমি এক দাদুর কাছে বড় হয়েছি, শুনেছি কোনো এক দুরারোগ্য ব্যাধিতে আমার বাবা একসঙ্গে মারা গিয়েছে আমার বয়স যখন 2 মাস ছিল। ফামিলা মন খারাপ করে বলল, আই এম সরি, আপনার হাসি খুশি চেহারাটা দেখলে বোঝা যায় না আপনিও এতিম। নাইল বলে, এই পৃথিবীতে এতিমরাই সবচেয়ে বেশি সুখী, কারণ তাদের কোনো পিছুটান নেই, কষ্ট আপনজনই দেয়, অপরিচিতরা তো ভুলে ধাক্কা লাগলেও সরি বলে। ফামিলা কিছু বলল না,
চুপচাপ হাঁটছে। নাইল আর কিছু না বলে মাথা নিচু করে হাঁটছে। কিছুক্ষণ পর ফামিলা বলল, আচ্ছা শোনেন, আপনার মুখে হাসিটাই মানায়, মন খারাপ করে থাকলে আপনাকে অনেক পচা লাগে। নাইল ফিক করে হেসে বলল, আপনি না বলেছেন আমি জিনভূত হলে আকাশে উড়ে বেড়াতেন আমার সাথে? ফামিলা বলল, আরে ওটা তো এমনি বলেছে, আপনি তো জিনভূত না। নাইল বলল, জিনভূত না হলে আমি হালকা পাতলা ম্যাজিক জানি। আমি যেই দাদুর কাছে বড় হয়েছিলাম সে একজন পাক্কা তান্ত্রিক ছিল। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি অনুমতি দিলে আপনাকে অন্য এক জগৎ থেকে ঘুরিয়ে আনতে পারি। ফামিলা হাসতে হাসতে বলল, মজা করছেন তাই না? এমন কোনো ম্যাজিক হয় নাকি? নাইল বলল, হয় ফামিলা, হয়। তাহলে ট্রাই করতে চান? ফামিলা একটু ভেবে বলল, ঠিক আছে, তবে উল্টাপাল্টা কিছু করলে একদম গুলি করে দিব। বলেন কি করতে হবে? নাইল বলল, কিছু না, আপনি শুধু চোখ দুটো বন্ধ করে 10 পর্যন্ত গুনবেন স্লো গতিতে, তারপর আমি বলার পর চোখ মেলে তাকাবেন। ফামিলা হাসতে হাসতে বলল, কি পাদের ম্যাজিক যে দেখাবেন আল্লাহ জানে। ঠিক আছে, এই নিন, চোখ বন্ধ করলাম আর গোনা শুরু করলাম। 1 2 3। ফামিলা গুনছে। নাইল মনে মনে বলল, এই সুযোগে একবার ট্রাই করা যাক আমি ফামিলার শরীরে প্রবেশ করতে পারি কিনা। এখন তো সে আমাকে বিশ্বাস করে। ফামিলা 5 পর্যন্ত গুনেছে। নাইল একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশে মানুষ আছে কিনা দেখে, ভালো করে দেখে, এরপর ধোয়ার আকৃতি নিয়ে ফুল স্পিডে ছুটে গেল ফামিলার শরীরে প্রবেশ করার জন্য। কিন্তু ফামিলার কাছাকাছি যেতেই আবার সে অদৃশ্য দেয়ালে ছটকা খেয়ে রেল লাইনে আছড়ে পড়ল নাইল। ফামিলার শব্দ পেয়ে চোখ বন্ধ করে রেখে বলল, আপনি ঠিক আছেন? নাইল ওটা জামা কাপড় ঝেড়ে বলল, ঠিক আছে, হ্যাঁ। আপনি গুনতে থাকুন। ফামিলা গুনল 8। নাইল মনে মনে বলল, এখনো প্রবেশ করতে পারছি না কেন, বাধাটা ঠিক কোন জায়গা হচ্ছে? এ বলে তাড়াতাড়ি গিয়ে ফামিলা 10 বলার সাথে সাথে ফামিলার মুখের উপর হাত থেকে ধুলো জাতীয় কিছু ফু দিয়ে মিশিয়ে দিল। ফামিলা অনুভব করলো যেন সত্যি সত্যি সে আকাশে ভেসে বেড়াচ্ছে, নিজেকে হাওয়ায় ভাসমান পাখির মতো লাগছে। চোখ খুলে দেখতে চাইছে, কিন্তু কেন যেন চোখ মেলে তাকাতে পারছে না। ফামিলা ডাক দিল, নাইল, আপনি আছেন? নাইলের কোনো সারা শব্দ নেই। ফামিলা অনেক ঠান্ডা অনুভব করলো। অনেক মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগলো। পাখালির কিচিরমিচির শব্দ কানে এলো। পাহাড় থেকে ঝর্ণা পড়ার শব্দ আসছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ফামিলা। নাইলকে আবার ডাক দিল, কোথায় আপনি? আমার কিন্তু এবার ভয় লাগছে, আমি চোখ মেলে তাকাতে পারছি না কেন? হালকা গলা পরিষ্কার করে নাইলের কণ্ঠ শোনা গেল, এবার আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করুন ফামিলা। ফামিলা ধীরে ধীরে চোখ মেলতে লাগলো। এবার চোখ মেলে প্রথমে একটু ঝাপসা ভাবে দেখলো নাইল ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, সেই ক্যাবলার মতো 32 পাটি দাঁত বের করে। এরপর ফামিলার চোখ যখন আকাশে পড়ল তখন হতবাক হয়ে গেল, এটা কোন জায়গা? চারিদিকে থই থই নীল রঙের স্বচ্ছ পানি, মাঝে ছোট্ট একটা সবুজ দ্বীপে দাঁড়িয়ে আছে ফামিলা এবং নাইল। পানির মাঝে নানান রকম মাছ সাঁতার কাটছে। এত সুন্দর মাছ ফামিলা আগে কখনো দেখেনি। পানিতে বড় বড় মনোমুগ্ধকর শাপলা ফুটে আছে। আকাশটা সম্পূর্ণ ছবিতে আঁকা লাল আর বেগুনি রঙের সংমিশ্রণ। রং বেরঙের পাখি উড়ে চলে যাচ্ছে। ফামিলা অবাক হয়ে নিজেকে চিমটি কাটলো, এগুলো নিশ্চয়ই স্বপ্ন। কিন্তু নাইল বলল, এটা স্বপ্ন না নিয়ারা, তোমার মনে আছে আমরা রোজ বিকালে এক জায়গায় এসে পানিতে পা ভিজিয়ে বসে থাকতাম, মাছগুলো এসে আমাদের পায়ে ঠোকর দিত? এই শাপলাটার কথা মনে আছে? আমি তোমাকে এনে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে ফুল তার নিজের অবস্থানেই সুন্দর, শুধু শুধু তাদেরকে কষ্ট দেওয়ার মানে হয় না। নাইলের কথা শুনে ফামিলা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? নাইল নিজের হুঁশে ফিরে এসে বলল, মজা করলাম। তাহলে বলুন কেমন লাগলো আমার ম্যাজিক? ফামিলা বলল, এটা কোনো ম্যাজিক হতে পারে না, ম্যাজিক কখনো এত বাস্তব হয় না। সত্যি করে বলুন আমি কোথায় আছি এখন? নাইল বলল, এটা ম্যাজিকে, আপনি এখন আমার মস্তিষ্কে আছেন। এই জায়গাটা আমি আমার মস্তিষ্কে সাজিয়েছি, আর ম্যাজিকের মাধ্যমে আপনাকে আমি সেখানে নিয়ে এসেছি। তাই বেশি গভীরে না গিয়ে এখানের আলো বাতাস ফিল করুন। ফামিলার তেমন কিছু না বলে চারিদিকের এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলো। চোখ বন্ধ করে ডিপ ব্রেথ নিল এবং মনে মনে চিন্তা করলো, যদি ছোট্ট একটা নৌকা থাকতো তাহলে এখন ভালো হতো, এই স্বচ্ছ পানিতে ভেসে বেড়াতাম। চোখ মেলে তাকিয়ে ফামিলা শকড হয়ে গেল। দেখলো সত্যি সত্যি একটা ছোট্ট নৌকা দ্বীপের দিকে ভেসে আসছে। ফামিলা নাইলের দিকে তাকালো হাঁ করে। নাইল একটু হেসে বলল, আমার মস্তিষ্কে থেকে আপনি যা ভাববেন সেটা আমি শুনতে পাবো। ফামিলা মিষ্টি করে হেসে নৌকায় চড়ে বসলো এবং এক মাথায়, নাইল আরেক মাথায় চড়ল। এবার নৌকা আপনা আপনি ভাসতে লাগলো পানিতে। ফামিলা আজ অনেক খুশি। পানিতে হাত দিয়ে মাছ ছুঁয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু সেগুলো ছোঁয়া যাচ্ছে না। একটু দুষ্টুমি করে ফামিলা নাইলের দিকে পানির ছেটা দিল। নাইল হেসে বলল, আরে কি করছেন, ভিজে যাচ্ছি তো।
ফামিলা ছোট্ট দিতে দিতে বলল, ভেজাবেন? ভিজলে ঠান্ডা লাগুক, ওষুধ কিনে দেব। নাইল হাসতে হাসতে ফামিলার দিকে পানি ছেড়ে দিতে লাগলো। দুজনের হাসির শব্দ শুনে কোথাও প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসছে। নাইল তার কল্পনায় ফামিলার জায়গাকে নিয়ারাকে দেখতে লাগলো, আর নিজের জায়গায় সে ছোট্ট নাইলকে। দুজন একইভাবে হাসতে হাসতে একজন আরেকজনকে পানি ছেটে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। হঠাৎ ফামিলা অসাবধানতা বশত নৌকা থেকে পড়ে যেতে নিলে নাইল তাড়াতাড়ি করে ফামিলার হাত ধরে ফেলল। এই প্রথম ফামিলা কোনো পুরুষের স্পর্শ পেল। ফামিলার পুরো শরীর কেঁপে উঠল। এটা কেমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। ফামিলার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। নাইল এক দৃষ্টিতে ফামিলার টানা টানা ওই দুচোখ তাকিয়ে আছে। ফামিলা চোখের পলক ফেলে বুঝতে চাইছে ছাড়ুন আমার হাত, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না ফামিলার। নাইল বুঝতে পেরে সাথে সাথে হাত ছেড়ে দিল। ফামিলা একটু স্বাভাবিক হয়ে বলল, এখান থেকে বের করুন আমাকে, আমি ফিরে যাব। নাইল বলল, আই এম সরি ফামিলা, আমি ইচ্ছে করে করিনি। আপনি পড়ে যাচ্ছিলেন। কথা শেষ না হতেই ফামিলা একটু রাগী কণ্ঠে বলল, আমি ফিরে যাব বলেছি তো, এত কথা বলছেন কেন? নাইল আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে আবার চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনে, তাহলে আমার বাস্তব দুনিয়ায় পৌঁছে যাব। ফামিলা দেরি না করে চোখ বন্ধ করে এবার একটি স্পিডে গোনা শুরু করলো। 10 পর্যন্ত গুনে এবার নাইলের বলার আগেই চোখ মেরে ফেলল এবং দেখল সে রেল লাইনে দাঁড়িয়ে আছে। নাইল কিছুটা দূরে, ফামিলা কিছু না বলে হাঁটা দিল। নাইল পেছনে পেছনে যেতে নিলে ফামিলা বলল, আপনার আশা লাগবে না, আমি একাই যেতে পারবো। নাইল তেমন কিছু না বলে দাঁড়িয়ে রইল। ফামিলা চলে গেল একাই। পেছন থেকে কেউ একজন বলল, কি ব্যাপার, হুড়পুরি রাগ করেছে তো নাকি তোর? নাইল পেছনে তাকিয়ে দেখলো হিন্দা দাঁড়িয়ে আছে। তুই তুই কেন কি করছিস? হিন্দা বলল, শালা নিয়ারা শুধু তোর তাই না, আমারও বন্ধু। যেখানে তুই নিয়ারাকে ফেরানোর জন্য এত কিছু করছিস সেখানে আমি চুপ থাকবো কিভাবে? নাইল বলল, নিয়ারা তোর শুধু বন্ধু, কিন্তু আমার সব কিছু। তুই কখনো বুঝবি না আমার মনের অবস্থা। হিন্দা কষ্ট হাসিতে বলল, বুঝবো না তাই না? তোর সমস্যা কি জানিস? তুই শুধু নিয়ারাকে নিয়ে ভাবিস, আর কেউ তোর জন্য কষ্ট পেলে সেটা তোর কাছে কিছুই না। তুই কখনো জানতেও পারবি না তোর জন্য আরেকজন কত কষ্ট পেয়েছে, কারণ তুই একটা স্বার্থপর। এই বলে হিন্দাও হনন করে হেঁটে চলে গেল। নাইল বোকার মতো দাঁড়িয়ে মাথা চুলকে বলল, আরে ওর আবার কি হলো? বুঝলাম না আজকে সবকিছু আমার বিরুদ্ধে চলছে কেন। দৃশ্য পরিবর্তন। ইমতিয়াজ খান গাড়িতে করে ফিরছে, চেহারায় ভয় এবং চিন্তার ছাপ। বারবার ফামিলাকে কল দিচ্ছে কিন্তু সুইচ অফ আসছে ফামিলার ফোন। একটু ধমক দিয়ে ড্রাইভারকে বলল, জোরে চালাও গাড়ি। ড্রাইভার গাড়ি স্পিড বাড়িয়ে দিল। ইমতিয়াজ খানের কানে বাজতে লাগলো তার মায়ের বলা কথাগুলো। নাইল ভালো জিন নাকি খারাপ সেটা জানি না, কারণ সে ইমানদার না। তার কপাল আমি নূর দেখিনি, এটুকু বুঝতে পেরেছি সে ফামিলার কোনো ক্ষতি করবে না। তাই বলে তাকে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ আমরা এখনও তার উদ্দেশ্য জানি না। সে যে কোন এক উদ্দেশ্য নিয়ে ফামিলার জীবনে এসছে আগে সেটা জানতে হবে। ইমতিয়াজ খানের কণ্ঠে শোনা গেল, তাহলে মা আমি এখন কি করব, তাকে কিভাবে ডিল করব? ইমতিয়াজ খানের মা বলল, আপাতত কিছু করার দরকার নেই। সে যদি টের পেয়ে যায় তুই তার আসল পরিচয় সম্পর্কে অবগত, তাহলে ফামিলার ক্ষতি করতে পারে। তুই স্বাভাবিকভাবেই তার সাথে মোলাকাত করবি, কথা বলবি। আমাকে 2 দিনের সময় দে, আমি তার উদ্দেশ্যটা জেনে নেই, তারপর তাকে ফামিলার জীবন থেকে দূরে সরানোর ব্যবস্থা করব। ফামিলা বাসায় ফিরে দেখল বাবা ইমতিয়াজ খান গম্ভীর মুখে সোফায় বসে কি যেন ভাবছে। ফামিলা যে বাসায় ফিরেছে সেদিকেও ধ্যান নেই তার। ফামিলা গিয়ে কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করল, বাবা আর ইউ ওকে? ফামিলার উপস্থিতিতে ইমতিয়াজ খান একটু চমকে উঠল এবং বলল, সারাদিন কোথায় ছিলে? শুনলাম আজ ভার্সিটিতেও যাওনি। ফামিলা খুব স্বাভাবিকভাবেই জবাব দিল, দাদা বাড়ি গিয়েছিলাম নাইলকে সাথে নিয়ে। ভেবেছিলাম দাদিকে সাথে নিয়ে আসবো, কিন্তু সে নাইলকে উল্টাপাল্টা বলে অপমান করেছে। ইমতিয়াজ খান বলে, আচ্ছা কি বলেছে তোমার দাদি নাইল সম্পর্কে? ফামিলা বলল, আর বলো না বাবা, দাদি সন্দেহ করেছে নাইল কোনো জিনভূত। তুমি বলো এটা কিভাবে হবে? জিনভূত তো অনেক বাজে হয়, 2টা শিং থাকে, দাঁত বড় বড় থাকে, লেজ পেছনে থাকে, তারপর নাক সুচালো থাকে। ইমতিয়াজ খান ফামিলাকে থামিতে বলল, আচ্ছা বুঝেছি নাইল মানুষ, তাই বলে আমাকে না জানিয়ে তাকে সাথে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবে? তোমার কি মনে হয় না নাইলকে একটু তাড়াতাড়ি ভরসা করে ফেলেছ? ফামিলা বলল, কারণ সে ভরসা করার যোগ্য। তুমি তো জানো আমি এত সহজে কারোর উপরে ভরসা করি না। নাইলকে যেহেতু করেছি তার মানে হি ইজ সামথিং স্পেশাল। ইমতিয়াজ খানের কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও, এর থেকে আমাকে না জানিয়ে কোথাও যাবে না, মনে থাকবে? ফামিলা ইমতিয়াজ খানের গল টান দিয়ে বলল, ওকে আমার প্রিয় বাবা। এই বলে ফামিলা চলে যাচ্ছিল। ইমতিয়াজ খান আরও বেশি চিন্তায় পড়ল। নাইল চাইটা কি, তার উদ্দেশ্য কি?
কেন সে ফামিলার বিশ্বাস অর্জন করছে। এসব ভাবছিল। তখন আবার ফামিলা ফিরে এসে বলল, বাবা তোমাকে আমার কাছে কিছু একটা চাইবো, এটা মানা করো না প্লিজ। ইমতিয়াজ খান বলল, আমার আম্মাজানের কোনো চাওয়া আজ পর্যন্ত আমি অপূর্ণ রেখেছি? ফামিলা বলল, তা রাখুনি, কিন্তু এটা একটু ভিন্ন চাওয়া। ইমতিয়াজ খান একটু মজা করে বলল, তুমি আবার নায়েলকে চেয়ে বসবে না তো? বলবে যে বাবা আমি নায়েলকে ছাড়া বাঁচবো না, নায়েল আমার জান প্রাণ কলিজা, বাঁচলে নায়েলের সাথে বাঁচবে, মরলে নায়েল একা মরবে। এই বলে ইমতিয়াজ খান হাসতে লাগলো। ফামিলা আহ্লাদি কণ্ঠে বাবাকে কিল ঘুষে মারতে মারতে বলল, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়ে যাচ্ছ বাবা, এত পচা কথা বলো কেন? ইমতিয়াজ খান বলল, আচ্ছা ঠিক আছে, এবার বলো কি চাও? ফামিলা বলল, না মানে বলেছিলাম আমাদের চিলেকোঠাটা তো খালি পড়ে আছে, যদি নায়েলকে থাকতে দিত ওখানে। বেচারার এই দুনিয়াতে কেউ নেই, কোথায় থাকে কি খায় তাও কোনো ঠিক নেই, তুমি যদি একটু অনুমতি দিতে। ইমতিয়াজ খান চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার বলো তো আম্মাজান, নায়েল বেচারা হয়ে গেল এখন? মেয়েরা এমন বেচারা টাইপ ছেলেদের প্রেমে পড়ে, তার মানে তুমিও? ফামিলা কান্নার ভান করে বলল, বাবা কী সব বলো, আমি কিন্তু চিৎকার দিয়ে কান্না করব। ইমতিয়াজ খান হাসতে হাসতে বলল, আমার আম্মাজান যেহেতু চিলেকোঠার দিকে নজর দিয়েছে, তার মানে নায়েলকে কথা দিয়ে এসছে বাবাকে রাজি করাবেই, এখন সেই চেষ্টায় চলছে তাই না? ফামিলা একটু লজ্জা পেয়ে বলল, যাও তোমার সাথে কথা নেই, খালি উল্টাপাল্টা বলো। ইমতিয়াজ খান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, নায়েলকে বলে দিও খ্যাতা বালিশ নিয়ে কাল চলে আসতে, আমার আম্মাজানের চাওয়া আমি কি কখনো ফেলতে পারি? ফামিলা খুশি হয়ে বাবাকে জোরে ধরে শুকরিয়া জানালো। তখনই হঠাৎ বাইরে থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। ফামিলা বলল, এই সন্ধ্যার সময় অ্যাম্বুলেন্স কেন এখানে, কে অসুস্থ হলো? ইমতিয়াজ খান বলল, হবে হয়তো পাশের বিল্ডিংয়ের কেউ, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে দেখছি। ফামিলা বলল, তুমি বসো বাবা, আমি দেখছি সিয়ামের কিছু হলো নাকি। এই বলে ফামিলা বাসা থেকে বের হয়ে গেল। হ্যাঁ, সিয়ামদের বিল্ডিংয়ের সামনে অ্যাম্বুলেন্সের লাইট দেখা যাচ্ছে জ্বলছে আর নিভছে। ফামিলা একটু তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেল। দূর থেকে দেখল সিয়ামকে অজ্ঞান অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে স্ট্রেচারে করে। সিয়ামের বাবা ফামিলাকে দেখে এগিয়ে এসে এবং বলল, হঠাৎ করে কি যেন হয়ে গেছে সিয়ামের, নাক মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়েছে। ফামিলা বলল, সিয়াম সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ফিরবেন না, যতদিন লাগে লাগুক, সিয়ামকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখতে হবে, টাকা নিয়ে ভাববেন না, আমি ব্যবস্থা করে দেব। তখন অ্যাম্বুলেন্সে থাকা একজন নার্স এসে জানালো সিয়াম চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে ফামিলা দিদির নামে কাউকে ডাকছে, চেনেন তাকে? ফামিলা একটা শুনে দৌড়ে গেল অ্যাম্বুলেন্সের দিকে। সিয়ামের বাবার চেহারায় অন্য এক চিন্তার ছাপ লক্ষ্য করা যায়, তার মাথায় ভিন্ন কিছু চলছে। ফামিলা গিয়ে সিয়ামের মাথায় হাত দিয়ে বলল, টাকলু কিছু হবে না তোর, আমি এখানে। সিয়াম নিভু করে অশ্রুসিক্ত চোখগুলো খুলে শুকনো ঠোঁটে কাপা গলায় বলল, দিদি ওরা আমাকে বাঁচতে দেবে না, ওরা খুব ভয়ানক, আমাকে সারাক্ষণ ভয় দেখায়, আমাকে মারতে চায়। ফামিলা একটু অবাক হয়ে বলল, ওরা কারা, কে তোকে মারতে চায় বল আমাকে। সিয়াম ফামিলার কথার কোনো জবাব না দিয়ে বলল, তুমি বুঝবে না দিদি, নায়েলকে জানাও আমার ব্যাপারে, সে বুঝবে। ফামিলা বলল, তুই নায়েলকে কিভাবে জানিস, আর নায়েল বুঝবে মানে কিসের কথা বলছিস? সিয়াম আর কিছু বলল না, ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। নার্স এসে বলল, সিয়াম খুব ক্লান্ত, ওর সাথে বেশি কথা বলবেন না, আমরা রওনা দিচ্ছি, আপনি যদি সাথে যেতে চান তাহলে যেতে পারেন। ফামিলা বলল, না আমি কিছুক্ষণ পর আসছি, সিয়ামকে তাড়াতাড়ি নিয়ে যান। এই বলে ফামিলা নেমে গেল অ্যাম্বুলেন্স থেকে। সিয়ামের বাবা অ্যাম্বুলেন্সে উঠল। ফামিলার দিকে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে রইল। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর ফামিলা চিন্তা করতে লাগলো, সিয়াম নায়েলকে কিভাবে চিনে, আর সিয়ামকে কারা ভয় দেখায়, কে মারতে চায়, নায়েল এটা কিভাবে বুঝবে? দৃশ্য পরিবর্তন। হিন্দা একা একা মন খারাপ করে বসে আছে একটা ঝিলের পাড়ে। কিছুটা দূরে নীলচে আলো বিশিষ্ট আগুনের গোলার মতো কুণ্ডলি আলো ছড়াচ্ছে। পোকামাকড়গুলো ওই আলোতে আকৃষ্ট হয়ে সেখানে ভিড় জমাচ্ছে। কেউ কেউ আলো স্পর্শ করতে গিয়ে জ্বলে যাচ্ছে টাস টাস করে। পোকাগুলো দেখতে পাচ্ছে তার সঙ্গীরা আলোর কাছে গিয়ে মরে যাচ্ছে, তবু তারা সেই পথেই কেন যাচ্ছে জানিস? কারণ সৃষ্টিকুলের সকল প্রাণী নিজের ক্ষতি নিজেই করে। দেখ না, আমরা জানি ভালোবাসলে কষ্ট পেতে হবে, তবু ভালোবাসি। এই জন্যই কেউ একজন বলেছিল, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে পাহাড় সমান কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে ভালোবাসো। পেছন থেকে নায়েলের কণ্ঠ শুনে হিন্দা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একইভাবে বসে রইল। নায়েল গিয়ে হিন্দার পাশে বসে বলল, আজকের আকাশটা কত নিস্তব্ধ তাই না? ভাবছিলাম আজ কোনো তারা নেই কেন, চারটাও বোধহয় বনবাসে চলে গিয়েছে। তারপর মনে পড়ল, আজকে তো আমার হিন্দার মন খারাপ। হিন্দা রেগে নায়েলের বাহুতে থাপ্পড় মারতে মারতে বলল, ইয়ার কি করা হচ্ছে আমার সাথে? তুই এমন কেন বলতো, সবসময় আমাকে কষ্ট দিস? নায়েল হাসতে হাসতে বলল, ভালোবাসা তো সব নিয়ারাকে দিয়ে দিয়েছি, শুধু কষ্টগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই সেটা তোকে দিয়ে দিচ্ছি।
না হলে পরে আবার বলবি আমাকে কিছুই দিল না। হিন্দা বলল, লাগবে না তোর কিছু, তো সব কিছুই নেয়ার জন্য রেখে দে, আমি তো তোর জীবনের দুধ ভাত। নাইল বলল, আচ্ছা শোন, চল আমরা এই ঝিলে আজ সাঁতার প্রতিযোগিতা লাগি। যদি আমি জিতি তাহলে আজকের ডিনার তোর পক্ষ থেকে, আর যদি তুই পারিস তাহলে আজকের ডিনার আমার পক্ষ থেকে। হিন্দা বলল, লাগবে না আমার কিছু, খিদে নেই আমার, যা এখান থেকে। নাইল বলল, ভেবে দেখ, ঝিলের পাড়ে ওই পারে এক কৃষকের বাড়ি আছে, বেড়া আস্ত একটা খবিস, নিজের জমিতে বেড়া দেয় না। তারপর অন্য কারোর গবাদি পশু যদি তার জমিতে প্রবেশ করে তাহলে সে গবাদি পশু বেঁধে রেখে আর মালিকের কাছ থেকে মিথ্যা ক্ষতিপূরণ দাবি করে, নিজের ক্ষেতের ফসল নষ্ট করে। হিন্দা বলল, তো আমরা কি করব? আমাদের তো কোনো গবাদি পশু নেই। নাইল বলল, নেই তো কি হয়েছে, আজকে তার গবাদি পশুই হবে আমাদের ডিনার, তার সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী ছাগলটা আজ মেরে দিব। হিন্দা ঝাড়িতে বলল, গেলে এখান থেকে, নিজে তো বদের বদ, আমাকেও বদ বানানোর ধান্দা। নাইল বলে, দেখ আমি নরকে গেলে তোকেও নিয়ে যাব, তুই আমাকে ছাড়া স্বর্গে গিয়ে বোরিং হয়ে যাবি, তাই আমি যাচ্ছি ছাগলটা মেরে দিতে। হিন্দা রেগে বলল, আমি কোথাও যাচ্ছি না, তুই যা নরকে। নাইল বলল, ওকে, তাহলে আজকে ডিনারে ছাগলের রানের চচ্চড়ি খাচ্ছি আমরা। হিন্দা কান্না করে দিয়ে বলল, বললাম তো যাব না, তুই সবসময় আমার সাথে এমন করিস। পরবর্তী দৃশ্যে দেখা যায় হিন্দা এবং নাইল উড়ে এসে কৃষকের বাড়ির সামনে নামলো। হিন্দা বলল, আমি এখানে দাঁড়াই, তুই জানিয়ে আয়। নাইল বলল, তুই কি দারোয়ান নাকি, চল একসাথে যাচ্ছি, কস্টিউমস বদলে নে, মানে ছাগলের রূপ নে, তাহলে সুবিধা হবে। এই বলে নাইল চুটকি বাজাতেই সাদা রঙের একটা ছাগলে পরিণত হলো। হিন্দা একটু বিরক্ত হয়ে চুটকি বাজালো এবং সোনালী রঙের একটা ছাগলে পরিণত হলো। নাইল শিং দিয়ে হিন্দার পেছনে গুঁতো দিয়ে বলল, কিউট লাগছে তোকে অনেক। হিন্দা রেগে ম্যা করে বলল, আর তোকে জব্বর ঘটকের মতো লাগছে, কে বলেছে তোকে ছাগল্লা দাড়ি ওই ছাগলের হতে? নাইল ম্যা ম্যা করে হেসে বলল, আরে দাঁড়া, দাড়ি রেখেছি তো যাতে মরবে লাগে, গোয়াল ঘরে গিয়ে দুটো ধমক দিয়ে ওই ছাগলকে বের করে নিয়ে আসবো। তখনই কৃষক দরজা খুলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলো এবং দুইটা ছাগল দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমক গেল। নাইল বিড়বিড় করে বলল, এই খাইছে রে, মানুষ যাতে এই জন্যে ভাল লাগে না, জরুরি কামের সময় এদের মুতে ধরে। কৃষক তো এত সুন্দর ছাগল দেখে মহাখুশি, মনে মনে ভাবল হয়তো গ্রামের কারো ছাগল দড়ি ছেড়ে চলে এসেছে, কাল ভোর হতে এই দুটোকে নিয়ে হাটে বিক্রি করে দেব, কোনো প্রমাণ তো নেই ছাগল আমার বাড়ি এসেছিল। এই লোভে কৃষক যখনই হিন্দাকে ধরতে যাবে, নাইল মানুষের কণ্ঠ বলে উঠল, ওর গায়ে হাত লাগালে তোর হাত ভেঙে ফেলবো আমি। কৃষক ভয় পেয়ে চমকে গিয়ে আশেপাশে তাকিয়ে বলল, কে কথা কয়? হিন্দা মেয়েলি কণ্ঠে বলল, আমরা কথা বলি, বাঁচতে চাইলে পালা। কৃষক বুঝতে পারল এটা এই ছাগলদ্বয়ের মুখ থেকে আসছে। ভয়ে চিৎকার করে জ্ঞান হারালো সে। কৃষকের চিৎকার শুনে তার স্ত্রী ঘর থেকে বের হতে নিলে নাইলের চোখের ইশারায় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। তারপর আবার দুইজন স্বাভাবিক রূপে ফিরে এসে বলল, তাড়াতাড়ি গলঘর থেকে ছাগলটা উঠিয়ে ভাগ হিন্দা, ছাগলের কস্টিউম পরার আইডিয়াটা খুবই বাজে ছিল। পরের দৃশ্যে দেখা যায় নাইল ছাগল কোলে নিয়ে হাঁটছে ফাঁকা রাস্তায়, হিন্দা পেছনে পেছনে হাঁটছে আর বলছে, আর কি কি করানো বাকি আমাকে দিয়ে। নাইল বলল, লেগে থাক আমার সাথে, শিক্ষার কোনো শেষ নেই, অনেক কিছু শিখতে পারবি। তখনই নাইলের ফোন বেজে উঠল। নাইল ছাগলটাকে হিন্দার কোলে গুছিয়ে দিয়ে ফোন বের করে দেখলো ফামিলা। নাইল তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে প্রথমে ছাগলের মতো ম্যা করে উঠল, পরক্ষণে আবার জিব্বায় কামড় দিয়ে বলল, জি ম্যাম বলুন, ফামিলা। ওপাশ থেকে ফামিলা কিছু একটা বলতেই নাইলের চেহারার রং উড়ে গেল। হিন্দা জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে, ফামিলা ঠিক আছে তো? নাইল বলল, ফামিলা ঠিক আছে, আমার ছোট্ট টাকলু বন্ধু ঠিক নেই, চল একটা ভালো কাজ করা যাক, হয়তো কাউকে ধোলাই করা লাগতে পারে। সিয়াম ফ্যাকাশে চেহারায় একটা ভাঙা কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। সময়টা মনে হচ্ছে সন্ধ্যা নামবে ভাব, আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, আশেপাশে কেউ নেই। ব্রিজের তলদেশ দিয়ে বয়ে গিয়েছে কালো পানির এক হ্রদ। সিয়াম নড়চড়বিহীন এক দৃষ্টিতে সামনে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, যেন সে কোনো এক ঘোরের মাঝে। হঠাৎ নিচ থেকে লতাপাতার মতো কিছু জীব এসে সিয়ামের পা পিছিয়ে ধরে হ্যাচকা টানে কাঠের ব্রিজটা ভেঙে কালো পানির হ্রদে ফেলে দিল। সিয়াম পানি স্রোতে হাবুডুবু খেতে খেতে ভেসে চলে যাচ্ছে। দৃশ্য হাসপাতালে ফিরে এলে দেখা যায় দুইজন ডাক্তার এবং নার্স মিলে সিয়ামের পালস ফেরানোর চেষ্টা করছে। সিয়ামের বুকে শক দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো রেসপন্স নেই। বাইরে থেকে দরজার কাচের অংশ দিয়ে সিয়ামের মা বাবা দাঁড়িয়ে দেখছে। সিয়ামের মা ছেলের এই কষ্ট দেখে অঝরে কাঁদছে। সিয়ামের সৎ বাবাও কান্নার ভান করছে, তবে তার চেহারায় অদ্ভুত এক আনন্দের ছাপ। সিয়ামের পালস ধীরে ধীরে কমে যাচ্ছে। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরেও সিয়াম নিস্তেজ হয়ে গেল। মেশিনটা টুট করে শব্দ করে পালস খতম হয়ে যাওয়ার সাইরেন দিচ্ছে। ডাক্তাররা হাল ছেড়ে দিল। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে মাথায় নাসূচক নাড়ালো। বাইরে থেকে সিয়ামের মা এই দেখে হাউমা করে কান্না করতে লাগলো। এদিকে দেখা যায় সিয়াম তখনও
সে কালো পানির হ্রদে হাবুডুবু খাচ্ছে, বাঁচা বাঁচা বলে চিৎকার করছে। স্রোতের সাথে কোথায় যাচ্ছে জানে না, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। এর মাঝে একটা কিছু লতাপাতা আঁকড়ে ধরে সিয়াম নিজেকে দাঁড় করালো এক জায়গায়। শ্বাস নিতে নিতে চিৎকার করতে লাগলো, কেউ আছো, আমাকে বাঁচাও। তখনই আবার পানির নিচ থেকে ভয়ানক লোময় দুইটা হাত এসে সিয়ামকে হ্যাচকা টানে নিচে নিয়ে গেল। সিয়াম পানির ভেতরে বুলবুলা ছাড়তে ছাড়তে নিজেকে ওই হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু শক্তিশালী হাত দুটো সিয়ামকে আরও তলদেশে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে নিচে থেকে ছেড়ে দিল সে। সিয়াম হাত চালিয়ে তাড়াতাড়ি সাঁতার কেটে উপরের দিকে উঠতে লাগলো। এই বুঝি দমটা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করে অবশেষে উপরে মুখ ভাসিয়ে হাঁপাতে লাগলো। এর সাথে তখন আবার হাসপাতালে সিয়ামের পালস মেশিনটা সক্রিয় হয়ে উঠল। ডাক্তাররা তখন পাশেই ছিল। পালস মেশিন সক্রিয় হতে দেখে সবাই চমকে যায়, তার মানে সিয়াম এখনও জীবিত। ডাক্তাররা এটাকে মিরাকেল ভেবে তাড়াতাড়ি নিজেদের কাজে লেগে পড়ল। সিয়ামের অক্সিজেন মাস্কটা ঠিক করে দিল। সিয়াম নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে বাইরে থেকে সিয়ামের সৎ বাবার মুখটা কালো হয়ে গেল। সিয়ামের মা কান্নার মাঝে খুশিতে হেসে উঠল আর বলতে লাগলো, আমার সিয়াম মরে নেই, বেঁচে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এসে জানালো, সিয়ামের নিঃশ্বাস চললেও তার বডি মুভ করছে না কোনো রকম। এভাবে চলতে থাকলে যে কোনো সময় সে কোমায় চলে যেতে পারে। সিয়ামের মা অস্থির হয়ে বলল, এটা বলবেন না ডাক্তার সাহেব, আপনি আমার সিয়ামকে বাঁচান। এই যে টাকা নিয়ে আসছে আমি। এই বলে বাবা আর বাড়ির সম্পত্তি বিক্রি করে আনা সব টাকা ডাক্তারের হাতে তুলে দিল। ডাক্তার টাকাগুলো ফেরত দিয়ে বলল, টাকা দিয়ে যদি জীবন বাঁচানো যেত তাহলে বড়লোকেরা কখনোই মরত না আন্টি। টাকা রাখেন আপনার কাছে, দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন সিয়ামের হুঁশ আসে। তখনই দেখা গেল ফামিলা নাইলকে সাথে নিয়ে চলে এসেছে হাসপাতালে। সাথে হিন্দাও আছে। সিয়ামের মা ফামিলাকে অনেক আদর করে, অনেক ভালো জানে। ফামিলাকে দেখে সিয়ামের মা ফুপিয়ে কান্না করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। ফামিলা একটু ভয় পেয়ে গেল, তাহলে কি সিয়াম আর নেই? কিন্তু ডাক্তারের মুখে সিয়ামের অবস্থার কথা শুনে একটু শান্তি পেল, অন্তত বেঁচে আছে তো। ফামিলা সিয়ামের মাকে সান্ত্বনা দিয়ে নাইলকে বলল, সিয়ামের শেষ কথা আপনাকে নিয়েছিল, আপনি কিছু একটা করুন। নাইল ডাক্তার সাহেবকে বলল, আমি কি সিয়ামের সাথে একটু দেখা করতে পারি? ডাক্তার বলে, এই মুহূর্তে পেশেন্টের অবস্থা গুরুতর, তার মা বাবাকেই দেখা করতে দেয়া হবে না, আপনি পারবেন না, সরি। নাইল তর্ক না করে হিন্দার দিকে তাকালো। হিন্দা ইশারা বুঝতে পেরে ডাক্তারের চোখের দিকে তাকিয়ে তাকে একটা ভ্রমের মাঝে ফেলে দিল। পরক্ষণে ডাক্তার বলল, হ্যাঁ অবশ্যই, আসুন ভেতরে আসুন। নাইল এবং হিন্দা একসাথে ডাক্তারের সাথে ভেতরে চলে গেল। এই পুরো ব্যাপারটা ফামিলার চোখ এড়ালো না। ডাক্তারের আচরণ হঠাৎ করে বদলে যাওয়া আর ওই মেয়েটা ডাক্তারের দিকে চাহনি, দুটি যেন এক সুতোয় গাঁথা। তবে ফামিলা প্রকাশ করলো না কিছু। সিয়ামের মাকে বলল, চিন্তা করবে না, সিয়াম তাকে চিনে, সে সিয়ামকে হুঁশে ফিরে আনবে। নাইল ভিতরে গেলে অন্য ডাক্তার একটু অবাক হয়ে বলল, আরে এভাবে কিভাবে আউটসাইডার ভিতরে চলে আসতে পারে? ডাক্তার মুর্তজা, আপনি এদেরকে কেন অ্যালাউ করলেন? নাইল বলল, তর্ক করার সময় নেই হিন্দা। হিন্দা চোখের ইশারায় ওই ডাক্তারকেও বশ করে নিল। ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে রইল। নাইল সিয়ামের কাছে গিয়ে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। বাইরে থেকে কাচের উইন্ডো দিয়ে ফামিলা সব দেখছে। নাইল বলল, এমন কিছু করা যাবে না যাতে ফামিলা সন্দেহ করে। হিন্দা বলল, ফামিলার সন্দেহ তোর দিকে, আমার দিকে না, দেখি সর, আমাকে সামলাতে দে এটা। এই বলে হিন্দা গিয়ে সিয়ামের মাথায় হাত রাখল। সাথে সাথে হিন্দার চোখের মনি গায়েব হয়ে সম্পূর্ণ কালো রং ধারণ করল। হিন্দা তার ভীষণ দেখতে পেল সিয়াম কালে পানির হ্রদে হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য আকুল চেষ্টা করছে। হিন্দা সিয়ামের মাথা থেকে হাত সরিয়ে নিল এবং স্বাভাবিক চোখে ফিরে এসে নাইলকে বলল, এই বাচ্চার আত্মা বন্দি করে রাখা হয়েছে, কয়েকজন ওর কপালে জাদু করেছে। নাইল অবাক হয়ে বাইরে ফামিলা এবং সিয়ামের মায়ের দিকে তাকালো। দেখলো ফামিলা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। নাইল বলল, আমি ওর সাথে কিছু মুহূর্ত কাটিয়েছি, যদি ওকে কালো জাদু করা হয় তাহলে আমি সেটা কেন বুঝতে পারলাম না। হিন্দা বলে, এটা অন্য এক ভয়ানক কালো জাদু। শ্মশানের লাশ পোড়ানো ছাই এবং কবরস্থানের মাটি, সাথে যুবতী মেয়ের প্রথম ঋতুস্রাবের রক্ত দিয়ে এই জাদু করা হয়েছে। কোনো মানুষ তো দূর, কোনো জিন যদিও তার সাথে থাকে তবুও খালি চোখে এটা দেখতে পারবে না। এই কালো জাদুর নাম ইয়াতুলা বাং জাদু। শুধুমাত্র পাহাড়ি তান্ত্রিকরা এটা করতে পারবে। নাইল বলল, কিন্তু কেন? সিয়ামের মতো এক নিষ্পাপ বাচ্চার সাথে কার শত্রুতা থাকতে পারে? হিন্দা বলল, সেটা না হয় তার মুখ থেকে শোনা যাবে যেটা করেছে। এখন তাড়াতাড়ি সিয়ামের আত্মা ওই অন্ধকার হ্রদ থেকে মুক্ত করে আনতে হবে, না হলে সিয়াম খুব তাড়াতাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। নাইল বলল, চল তাহলে। হিন্দা এবং নাইল বের হয়ে গেল কেবিন থেকে। ফামিলা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, সিয়াম কেমন আছে? নাইল বলল, এখনও ঠিক নেই, সিয়ামকে হুঁশে ফিরতে যা লাগবে তাই আনতে যাচ্ছি আমি, আপনি এখানে থাকেন ম্যাম। এই বলে নাইল এবং হিন্দা চলে যাচ্ছিল। ফামিলা ডাক দিয়ে বলল, শুনুন, আপনার সাথে এই মেয়েটাকে। নাইল থেমে গেল, এক নজর হিন্দার দিকে তাকালো।
এরপর পেছনে তাকিয়ে বলল, শি ইজ মাই এভরিথিং। এই শুনে ফামিলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। হিন্দা প্রচণ্ড খুশি হয়ে নাইলের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে একটু মুচকে হাসলো। নাইল এবং হিন্দা চলে যাচ্ছে, হিন্দা হাঁটছে নাইলের দিকে তাকিয়ে, মুখে মিষ্টি হাসি। ফামিলার পেছনে দাঁড়িয়ে রইল, চোখের পানি টলমলো করছে, বুক ফাটা কান্না আসছে। দৃশ্য পরিবর্তন, সিয়াম স্রোতের সাথে এখনও ভেসে যাচ্ছে। চারিদিক থেকে বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে, মহিলাদের কান্না শোনা যাচ্ছে, ভয়ানক সব শব্দে পরিবেশ ভারী হয়ে আসছে। সিয়াম নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েক ঢোক পানি এর মাঝে গিলে ফেলেছে, আর পারছে না শরীর, আর সায় দিচ্ছে না। সিয়াম বুঝতে পারলো তাকে কেউ বাঁচাতে আসবে না, হাল ছেড়ে দিল, বাঁচার চেষ্টা ধীরে ধীরে কমিয়ে দিল। এখন হাত পা ছেড়ে দিয়ে স্রোতে ভাসতে ভাসতে চলে যেতে লাগলো। কিছুটা দূরে একটা পাথর হ্রদের মাঝে সিয়াম ওই পাথরের সাথে বাড়ি খাবে ভেসে গিয়ে। তবে সিয়াম সেটা জানে না, সে চোখ বন্ধ করে একদম নিস্তেজ হয়ে ভেসে যাচ্ছে। ঠিক যখন পাথরের সাথে সিয়ামের মাথাটা বাড়ি খেতেই যাবে, তখনই একটা হাত সিয়ামের একটা পা খপ করে ধরে ফেলল। সিয়াম তার ক্লান্ত চোখ জোড়া নিভু নিভু করে মেলে তাকিয়ে দেখল ধোয়ার আকৃতিতে নাইল তার পাশে সে দাঁড়িয়ে আছে, হাওয়ায় ভাসমান অবস্থায়। সিয়াম একটু অভিমানী কণ্ঠে বলল, নাইলও হতো। নাইল বলল, আসতাম না, শুধু তোর সাথে নদীর কিনারে বসে ফুচকা খাওয়া বাকি আছে বলে এসেছি। আর তোর কি শখের আকাল পড়েছে যে এই নোংরা পানির মাঝে গোসল করে এসেছিস? সিয়াম একটু হেসে বলল, তুমি কি তাকে খুঁজে পেয়েছ যে আমার সাথে এটা করেছে? নাইল বলল, চিন্তা করিস না, খোঁজ চলছে অলরেডি, এখন তাড়াতাড়ি নিজের শরীরে ফিরে যা, তোর মা খুব কান্না করছে। তখনই লম্বা চওড়া এক ভয়ানক 2 শিংওয়ালা ছায়ামূর্তির আবির্ভাব ঘটল সেখানে। সিয়াম ভয় পেয়ে বলল, এটা আমাকে ভয় দেখায় নাইল, সবসময় আমাকে মারতে চায়। নাইল বলল, তুই ফিরে যা, এটাকে আমি দেখছি। এ বলে নাইল সিয়ামকে উঠিয়ে ছুঁড়ে মারল দূরে। সিয়াম চিৎকার করে মিলে গেল। তখন সে ছায়ামূর্তি তার কর্কশ গলায় বলল, তুই আমার কয়েদিকে মুক্ত করার সাহস পেলি কিভাবে? আজ তোকে আমি আস্ত টুকরো করবো হামজিন। নাইল বলল, আমি কি তোর পিৎজা মনে হয় আমাকে, যে আস্ত টুকরো করে পরিবারের সবাই মিলে খাবি? এই বলে নাইল তার ভয়ানক রূপে ফিরে এসে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, আমি নাইল, তোকে আজ করবো ঘায়েল। এই ছায়ামূর্তি হুঙ্কার দিয়ে বলল, তুই আমাকে চিনিস না, আমি গাইতুন জিনদের পূর্ববর্তী সর্দার, তোর মতো 100 হামজিন আমি পায়ের তলে রেখে পিষে ফেলতে পারি। নাইল একটু ঘাবড়ে গিয়ে বলল, গাইতুন জিন, শালা ভাগ্যের শুনে মনে হয় উল্টা দিশায় চলছে, শুধু গাইতুনরাই সামনে পড়ে, যাক তবু ধরা দেওয়া যাবে না, আমার ভেতরে ভেতরে ফাটছে। এই বলে নাইল হুঙ্কার দিয়ে বলল, তুই গাইতুন হলে পাইতুন। ওই ছায়ামূর্তি ভাবা জায়গা খেয়ে বলল, পাইতুন আবার কি? নাইল বলল, আমিও জানি না, আন্দাজে বলে দিস ভাইজান। ছায়ামূর্তি আরও রেগে বলল, আমার সাথে আর কি, তোকে কঠিন মূল্য দিতে হবে। তখন পাশ থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। দেখা গেল হিন্দা হ্রদের কিনারে বসে গালে হাত দিয়ে হাসছে। নাইল রেগে বলল, এখানে কি যাত্রাপালা হচ্ছে নাকি? তুই হাসতেছস কেন? হিন্দা বলল, তো কি করবো, দুইটাই সেই কতক্ষণ যাবত এই ছিড়বো সেই ছিড়বো বলে কুদাকুদি করতেছিস, কিন্তু কেউ কাউকে আক্রমণ করিস না, তোদের উচিত সান্ডার তেল খাওয়া, তাহলে দম আসবে। ছায়ামূর্তি রেগে বলল, এটা আবার কি? হিন্দা উঠে দাঁড়িয়ে নিজের বেনি করা চুলের কালো চোখা রূপে ফিরে এসে বলল, আমি কে সেটা জানার সময় পাবে না, কারণ আমি কথা কম মার বেশি। এই বলে ভয়ানক এক গোল চক্করের ইলুশন তৈরি করে হিন্দা ওই ছায়ামূর্তিকে অদ্ভুত ভ্রমের মাঝে ফেলে সুযোগ বুঝে হাত থেকে একটা তরবারি বের করে মাথাটা আলাদা করে ফেলল। স্রোতের পানিতে মাথা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। নাইল হাঁ করে তাকিয়ে বলল, আমি চিন্তা করি তোর জামাইয়ের কি অবস্থা হবে, মাগোমা কেমন ভয়ঙ্কর রূপ তার। দেখা গেল কালো পানির হ্রদ থেকে আরও অনেক বাচ্চা এবং মেয়েদের আত্মা মুক্ত হয়ে উড়ে চলে যাচ্ছে শো শো শব্দ করে। হিন্দা এবং নাইল তাকিয়ে তাকিয়ে দেখছে সব। হ্রদের পানি ধীরে ধীরে স্বচ্ছ সাদা রং ধারণ করছে। হিন্দা বলল, শয়তানের বাচ্চা কত আত্মা বন্দি করে রেখেছিল নিজের কাছে, সিয়ামের উসিলায় সবাই আজ মুক্ত হলো। নাইল বলল, কিভাবে করলে এটা তুই? গাইতুন জিনকে ভ্রমে ফেলা সহজ কিছু না। হিন্দা বলল, মন থেকে চাইলে সবই করা যায়। এখন তুই বল, ওই সময় শি ইজ মাই এভরিথিং বলার মানে কি? নাইল একটু এসে বলল, আরে ওটা তো ফামিলাকে জ্বালানোর জন্য বলেছে। তার চেহারাটা দেখেছি ওই সময়, মনে হচ্ছিল গড়িয়ে গড়িয়ে কান্না করবে, আমার তো বেশ মজাই লাগছিল। হিন্দা একটু মন খারাপ করে বলল, ও শুধু এই জন্যই এটা বলা। এই বলে হিন্দা চলে গেল। নাইল একটু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। হিন্দা উড়ে চলে যাচ্ছে, চোখ থেকে অশ্রু ঝরে সেটা বাতাসের দিকে বেদিক হয়ে পড়ছে। ব্যাকগ্রাউন্ডে হিন্দার কণ্ঠে শোনা যায়, একতরফা ভালোবাসা হলো কবরস্থানের মতো, এখানে কত স্বপ্ন কত অভিমান দাফন হয়ে যায়, কেউ বুঝতেও পারে না। আমি তোকে সবসময় ভালোবেসে যাব, বিনিময়ে তোর ভালোবাসা চাই না, কারণ যেখানে বিনিময়ের প্রত্যাশা থাকা ওইটা ভালোবাসা থাকে না। কতবার ভাঙবি আমাকে, ভাঙতে থাক, আমি প্রতিবার নিজেকে জোড়া লাগিয়ে উঠে দাঁড়াবার বলবো, তবুও ভালোবাসি তোকে।